আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস। যারা ৪৬তম প্রিলি পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তারা নিশ্চয়ই এখন ৪৬তম লিখিতর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো ৪৬তম বিসিএস লিখিতকে সামনে রেখে লিখিত পরীক্ষার স্ট্র্যাটেজিটা কী হবে, যে ৪০০ মার্ক, বাংলাদেশ বিষয়াবলী ২০০, আন্তর্জাতিকের ১০০ মার্ক এবং জেনারেল সায়েন্সের ১০০ মার্ক, মোট ৪০০ মার্কের স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিওটা থাকছে। স্পেশালি যারা ইংরেজি ভার্সনে বিসিএস লিখিতটা দিতে চান কিন্তু বাজারে কোনো অ্যাভেলেবল গাইড নেই, ইংরেজিতে কোনো নোট নেই, কোনো ম্যাটেরিয়ালস ইংরেজি ভার্সনের জন্য কিন্তু বাজারে নেই, এই কারণে সাহস করে উঠতে পারছেন না। তো তারা অনেকে আমাকে মেইল করেছেন, অনেক দিন থেকে একটা রিকোয়েস্ট ছিল যে বিসিএস লিখিত পরীক্ষাটা কিভাবে আমি ইংরেজি ভার্সনে দিয়েছি সেই স্ট্র্যাটেজিটা অনেকেই জানতে চেয়েছেন। তো তাদের জন্য স্পেশালি আজকের আয়োজন বিসিএস লিখিত পরীক্ষার স্ট্র্যাটেজি, স্পেশালি ইংরেজি ভার্সনে যারা দিবেন। তো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে ঢুকে যাই। লেটস স্টার্ট। তো প্রথমেই আমরা বাংলাদেশ বিষয়াবলীর টপিক 1 দেখব, ঠিক আছে? যারা ইংরেজিতে দিতে চাচ্ছেন তাহলে তাদের করণীয় এখন কি, ঠিক আছে? ইংরেজি ভার্সনের জন্য যারা এখন ইংরেজি ভার্সন দিতে চাচ্ছেন কিন্তু আসলে কোনো বই নেই এবং কিভাবে কি শুরু করবেন বুঝতে পারছেন না, তো তাদের জন্য এখন আমি বলি যে প্রথমেই সিলেবাসটা বের করবেন, মানে ডাউনলোড করবেন। আমি অ্যাজিউম করছি যে আপনি অলরেডি বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসটা বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন। তো তারা বাংলাদেশ বিষয়াবলীর টপিক 1 দেখবেন, আমি পড়ছি। Geography of Bangladesh that should include topographical features of different areas, regions and their developments over time. তাহলে বাংলাতে কি হয়? বাংলাদেশের ভূগোল, প্রাকৃতিক বৈশিষ্ট্য ও এর পরিবর্তন। এখন যারা বাংলাতে দিবেন তারা তো অনেক গাইড ফাইড দেখবেন, কিন্তু অনেস্টলি যদি বলি যারা প্রথমবার বিসিএস লিখিত এর জন্য এখন প্রিপারেশন নিচ্ছেন তারা তো এখন চিন্তা করতেছেন যে আসলে প্রিলি কেন টিকলাম, তাই না? মানে এতটাই বড় সিলেবাস, তো তারা কি করবেন? যারা ২-৩ বার লিখিত দিয়ে ফেলেছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাও দেখবেন যে কোনো গাইড বই তারা শেষ করতে পারে না। শেষ তো দূরে থাক, মানে প্রত্যেকটা চ্যাপ্টারও গো থ্রু করতে পারে না, ওই সময়টা কিন্তু পাওয়া যায় না। তো যারা বাংলা মিডিয়ামে দিবেন তাদের জন্যও কিন্তু একই স্ট্র্যাটেজি আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে ইংরেজিতে জিওগ্রাফি অফ বাংলাদেশ, সবার আগে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করা। হ্যাঁ, সিলেবাসটা ভালো মতো বোঝা, টপিকটা আপনি বুঝবেন খুব ভালো করে। তো সবার আগে যেটা করবেন যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আমরা কি করি, অ্যানালাইসিস করি না? ঠিক একইভাবে আপনিও প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন বিগত বছরের, সেটা যে কোনো গাইড থেকে দেখে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি এখন একটু দেখতে চাচ্ছি, কিন্তু যারা ইংলিশে দিবেন তাদেরও কিন্তু একই স্ট্র্যাটেজি, ঠিক আছে? সো এখানে আমি শুধুমাত্র ইংরেজি ভার্সন যারা দিবেন তাদের জন্য স্পেশালি আমি বলে দিব, কিছু হয়তো এক্সট্রা কথা বলবো, আদারওয়াইজ একই স্ট্র্যাটেজি। যারা প্রথমবার লিখিত পরীক্ষা দিচ্ছেন এই বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং সায়েন্স, জেনারেল সায়েন্স, এই ৪০০ মার্কের, ঠিক আছে, একই স্ট্র্যাটেজি যারা বাংলাতে দিবেন এবং ইংরেজিতে দিবেন, একই স্ট্র্যাটেজি। তো শুরু করলাম কি দিয়ে? বিগত সালের প্রশ্নগুলো দিয়ে। তাহলে এখন আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ১ নম্বর প্রশ্ন দেখেন, বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নসমূহ। ১ নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ প্রকৃতি বর্ণনা করুন, ৪০তম বিসিএস এবং ৩৩তম বিসিএস। আচ্ছা, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ প্রকৃতি বর্ণনা করুন। ২ নম্বর ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর ঝুঁকিসমূহ আলোচনা করুন, ৪০তম বিসিএস। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও এর সুবিধাবলী বর্ণনা করুন, ৩৭তম এবং ১৭তম বিসিএস। বাংলাদেশের ভূ প্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব কি, ৩৬তম বিসিএস এবং ৩৩তম বিসিএস। বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ সমূহ বলতে কি বুঝেন, ৩৬তম বিসিএস। বাংলাদেশের ভূ প্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র জাদুঘরের গুরুত্ব বর্ণনা করুন, ৩৬তম বিসিএস। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষেপে ব্যাখ্যা করুন, ৩৫তম এবং ৩০তম বিসিএস। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন, সংক্ষেপে বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য
আলোচনা করুন। 34তম, 32তম, 29তম বিসিএস। বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন? সংশ্লিষ্ট ভৌগোলিক তথ্যসমূহ উল্লেখপূর্বক বর্ণনা করুন। 33তম, 32তম বিসিএস। বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। আর্থসামাজিক ক্ষেত্রে এদের গুরুত্ব আলোচনা করুন। 28তম বিসিএস। বাংলাদেশের ভূমি সংস্কারের প্রয়োজনীয়তার উপর সংক্ষেপে মতামত দিন। 18তম বিসিএস। তাহলে এখন আমরা দেখেন এখানে অনেক আগেরও বিসিএস আছে, আবার লেটেস্টও আছে, যেমন 40তম, 37তম, 36তম, ঠিক আছে, 36তম, এই যে 35তম। এই 35তমর পর থেকে যেগুলো, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কেন? আমরা জানি যে 35তমর পরে কি হয়েছে, পুরো সিলেবাস পুরো ওভারহল হয়ে গেছে সিলেবাস, তাই না? সিলেবাস পুরোই মানে পুরোই 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। এখন তারপরও এই সিলেবাসের আন্ডারে আগে কিছু বিসিএসেও কিন্তু এসেছে, এটাই দেখানো হয়েছে এই অ্যানালাইসিসে। বাট 35তমর পর থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা বিশ্লেষণ করলে যেটা হবে, আপনার একটা আইডিয়া হবে যে আসলে কি ধরনের প্রশ্ন আসে। বাট আপনি কিন্তু কমন পাবেন না, এবং আপনি দেখবেন যে মানে সিলেবাসটাই হচ্ছে মূলত, মানে সিলেবাসে যেটা দেওয়া আছে আপনার আলটিমেটলি সেটার উপরেই কাজ করতে হবে। আগের প্রশ্নগুলো খুব একটা হেল্প করবে না, কারণ কমন আসবে না, ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরকমভাবে আসবে। কিন্তু প্রশ্নগুলো আমরা দেখলে কি বুঝবো, একটা আইডিয়া পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু তার মানে এই না যে আপনার আসলে খুব একটা হেল্প হবে। আলটিমেটলি যেটা করতে হবে, আপনাকে সিলেবাস ধরেই প্রিপেয়ার করতে হবে। সিলেবাস ধরে কেমনে? এইটা আমি বললাম না, জিওগ্রাফি অফ বাংলাদেশ যারা ইংরেজি ভার্সনে দিবেন তারা থ্রো করবেন গুগলে, জিওগ্রাফি অফ বাংলাদেশ লিখবেন, এইবার দেখবেন অনেক লিঙ্ক আসবে, তাই না? স্টার্ট হবে উইকিপিডিয়া দিয়ে, আবার বাংলাপিডিয়াও কিন্তু আছে। যারা বাংলা ভার্সনে দিবেন তারা বাংলাপিডিয়া বা অন্যান্য বাংলা লিঙ্কগুলোতে যাবেন। তো এইভাবে আপনি যখন সিলেবাসটা থ্রো করবেন গুগলে, তখন যে কয়টা লিঙ্ক আসে, ভালো ভালো কয়েকটা লিঙ্কে ঢুকে ঢুকে আপনার সেই অনুযায়ী সাজাতে হবে, মানে একটা নোট করতে হবে। এখন নোট কিন্তু যদি আমি বলি, আমি কিন্তু নোট করার সময় কিন্তু পাইনি। আমার প্রথমবারেই কিন্তু আমি কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েছি, প্রথমবারেই। তো এখন যারা আগে প্রিপেয়ার করেননি তাদের তো এখন করতে হবে। কিছুটা অনেকে আছে যে নোট ছাড়া পড়তেই পারে না। আমি যেমন নোট করার কোনো মানে সময় পাইনি, আমি জাস্ট আইডিয়া বিল্ড আপ করেছি, জাস্ট থ্রো করে করে গুগলে থ্রো করে করে যা যা পেয়েছি, অনেক ম্যাসিভ আকারে রিডিং, মানে আমি অনেক বেশি মানে রিডিংটা করেছি, ঠিক আছে। কিন্তু আপনাদের যেটা আমি দেখলাম, বেশিরভাগ স্টুডেন্ট যেটা এটা এইভাবে হ্যান্ডেল করতে পারবে না। আমার মতো করে জাস্ট গো থ্রু, আমি জাস্ট পড়ে গেছি। মানে এই জিওগ্রাফি অফ বাংলাদেশ প্রচুর লিঙ্ক আসবে, উইকিপিডিয়া বলেন, সব কিছু থেকে পড়ে 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 এবং ম্যাপগুলো আঁকিয়েছি, এই তো। কিন্তু কোনো নোট আমি করিনি। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটা পারবে না। আমার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো, আমি একটা কিছু যদি আমি পড়ি ওটা খুব ভালোভাবে আমি লিখে আসতে পারবো, মানে ধারণাটা থাকতে হবে। আমি কি করেছি, আমি ধারণা বিল্ড আপ করেছি, সিলেবাস খুব ভালোভাবে গভীরভাবে পড়েছি। সিলেবাসে এই জিওগ্রাফি অফ বাংলাদেশের আদ্যপান্ত যা যা থাকতে পারে সব আমি কভার করেছি, যে আমি জানি, ঠিক আছে। সেটা জিওগ্রাফি মনে হচ্ছে কঠিন, কিন্তু আলটিমেটলি খুব একটা কঠিন না। যখন আপনি বারবার বারবার পড়বেন খুব একটা কঠিন না। কিন্তু আমি যদি এখন বলি স্টুডেন্টদেরকে যে জাস্ট গো থ্রু করেন, পড়ে যান, এইটা পরীক্ষার হলে সুন্দর করে গুছিয়ে লিখে আসতে 99% স্টুডেন্ট পারবে না। এই কারণেই সবাই আমাকে আসলে এত প্রশ্ন করে যে কিভাবে আপনি দিলেন, কারণ কোনো তো বই নাই লিখিত। ইংরেজি ভার্সনে কিভাবে দিলেন, কারণ ইংরেজি ভার্সনের কোনো বই এই পর্যন্ত বের হয়নি। কেন জিজ্ঞাসা করে, কারণ একটা নোট বা একটা প্রিপারেশন ছাড়া তারা এভাবে জাস্ট রিডিং করে ধারণা নিয়ে পরীক্ষার হলে গুছিয়ে লিখে আসতে পারবে না। এটা আমার রাইটিং ক্যাপাসিটি আগে থেকেই ছিল, মানে সবাই তো ভালো রাইটার না। আমি এতটুকু বলতে পারি যে আমি যদি একটা কিছু ধারণা থাকে ওটা খুব সুন্দর করে আমি লিখে আসতে পারি।
লেখার দক্ষতাটা আমার আগে থেকেই ছিল। এই কনফিডেন্সটা ছিল দেখেই আমি কিন্তু ইংলিশে দেওয়ার সাহস প্রথমবারেই করেছি, এবং 38তম থেকেই কিন্তু এটা চালু হয়েছে যে আপনি ইংরেজিতে দিতে পারবেন। ঠিক আছে, ইংরেজি ভার্সনে হচ্ছে ইংরেজি ভার্সনে প্রশ্ন আসবে, ইংরেজি ভার্সনে টিক চিহ্ন দিতে হয়। প্রিলিতে ইংরেজি ভার্সনে দিতে হয়, ওইটা টিক চিহ্ন দিতে হয়। তো অনেকেই ধারণা যে প্রিলি ইংরেজি ভার্সনে দিলে রিটেনটাও দিতে হবে, নট নেসেসারিলি। প্রিলিটটা কিন্তু আলাদা হিসাব। আপনি প্রিলিটটা টিক চিহ্ন দিলে প্রিলি আপনার ইংরেজিতে হবে, এবং সেটা আলাদা বিল্ডিংয়ে পর্যন্ত সিট পড়বে। ঠিক আছে, প্রিলিটা ইংরেজি ভার্সনে আমি দিয়েছিলাম, কারণ আমি তখন বুঝতাম না। আমি ভেবেছি যে আমি ইংরেজিতে দিতে পারবো না, আমি যদি প্রিলিটা বাংলাতে দেই আমি ইংরেজিতে লিখিতটা দিতে পারবো না। এই ভয়ে আমি প্রিলিতেও ইংরেজি ভার্সনেরটা টিক চিহ্ন দিয়ে ইংরেজিতেই পরীক্ষা দিয়েছি। আলাদা সিট পড়েছে, আলাদা অ্যারেঞ্জমেন্ট, পুরাই আলাদা কাণ্ড, সেটার জন্য এলাহি কাণ্ড আর কি যেটাকে বলে। আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি ইংরেজিতে প্রিলির কোনো প্রিপারেশন নেওয়ার তো কোনো সুযোগ নাই, কোথাও তো ইংরেজি ভার্সনে প্রিলি দেওয়ার কোনো অপশন নেই, কোনো মডেল টেস্ট নাই। বাট আমি সাহস করে আমি দিয়ে এসেছি, এবং আমি পাসও করেছি। কারণ কি, মানে খুব একটা তো মানে বুঝতে প্রবলেম হবে না। কিন্তু আমাদের বেলা প্রথমবার ছিল, 38তমতেই ফার্স্ট এটা চালু করে। তো যারা ইংরেজিতে লিখিত দিতে চান, প্রিলি বাংলাতে দিয়েছেন মানে নিশ্চিন্তা থাকেন, দিতে পারবেন। ঠিক আছে, বাংলাতে প্রিলি দিলেও আপনি ইংরেজি ভার্সনে লিখিত দিতে পারবেন। এবং আরও মিসকনসেপশন আছে লিখিততে, অনেকে ধারণা, ইভেন কোচিং সেন্টারগুলো প্রমোট করতেছে, মানে ইনফরমেশন ছড়াচ্ছে যে সব সাবজেক্টই ইংরেজিতে দিতে হবে। তুমি যদি ইংরেজিতে দাও, সব সাবজেক্ট ইংরেজিতে দিতে হবে, না হলে তুমি দিতে পারবে না। এটা ভুল কথা। আপনি প্রত্যেকটা সাবজেক্টেই ইউ ক্যান চুজ, আপনি কি বাংলায় দিবেন নাকি আপনি ইংরেজিতে দিবেন। শুধু এক সাবজেক্টে দুইটা ল্যাঙ্গুয়েজ মিক্স আপ করা যাবে না। আপনি অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, একটা প্রশ্ন বাংলা আরেকটা প্রশ্ন ইংরেজি, এইটা করতে পারবেন না। বাট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, বাংলা হলে আপনি বাংলাদেশ বিষয়াবলী যদি বাংলাতে দিতে চান, আন্তর্জাতিক বিষয়াবলী যদি ইংরেজিতে দিতে চান, এটা খুবই সম্ভব এবং এটা অ্যালাউ করে। এটাই অনেকে করবে। হয়তো অনেকেই সায়েন্স হয়তো বাংলাতে দিবে, হয়তো আন্তর্জাতিকটা ইংরেজিতে দিবে, আবার হয়তো বাংলাদেশ বিষয়াবলী বাংলাতে দিবে। এটা কোনোই ইস্যু না। তো যারা যারা কনফিউশনে আছেন, ভয় পাবেন না। আপনার যেই সাবজেক্টগুলো আপনি ইংরেজিতে লিখতে কমফোর্টেবল, সেই সাবজেক্টগুলো আপনি ইংরেজিতে লেখেন। আর যেই সাবজেক্টগুলো, যেমন বাংলা তো বাংলাতে দিতে হবে। ম্যাথ, অনেকেই ম্যাথ ইংরেজিতে দরকার নেই, কয়েকটা টার্ম আছে শিখতে হয়, বাট ইংরেজিতে দরকার নেই, বাংলাতে আপনি ম্যাথ অ্যান্সার করেন। তারপরে আর সায়েন্স অনেকেই বাংলাতে দিবে, সায়েন্স ইংরেজিতে দিলেও কোনো প্রবলেম নাই। মানে বুঝাতে পেরেছি আই গেস। তো যেটা বলছিলাম, আপনার এই কারণেই আমার ভিডিওটা করা, যে আপনাদের ইংরেজি একটু নোট করতে হবে। কারণ আমি আমার মতো করে আমি পেরেছি দেখেই যে আপনারা আমার মতো করে পারবেন, এটা আসলে আমি মানে এটা পারবেন না দেখেই অনেকে জানতে চান। কারণ কি, যার এরকম যে কোনো টপিক নিয়ে ইংরেজিতে লেখার দক্ষতা জাস্ট ধারণা থেকে, সে অলরেডি মানে এটা নিয়ে প্রিপেয়ার করে ফেলেছে, তাকে আমার বলার কিছু নাই। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই এইরকম জাস্ট ধারণা থেকে ইংরেজিতে লিখে আসতে পারবে না, তারা একটা গাইড চায়, একটা গাইড বই চায় ইংরেজিতে, যেটা নাই। এই কারণে আমাকে সবাই জিজ্ঞাসা করে। তো আপনার যেটা করতে হবে, উইকিপিডিয়া হচ্ছে বেস্ট সলিউশন। উইকিপিডিয়াতে ঢুকে প্রত্যেকটা টপিক ধরে ধরে থ্রো করতে হবে। থ্রো করে আপনার সেটা যেটা আসবে, দেখবেন যে অনেক হিজিবিজি, এখানে প্রবলেম আছে, অনেক হিজিবিজি, মানে অনেক তথ্য চলে আসবে, যেটা আপনার এত তথ্য তো আপনি পরীক্ষাতে আপনার লাগবে না। তো আপনার সামারাইজও করতে হবে। ঠিক আছে, আপনার বুঝতে হবে কোনটা ইম্পর্ট্যান্ট তথ্য, কোনটা ইম্পর্ট্যান্ট না, কোনটা মনে রাখার মতো, কোনটা আপনি হাজার পড়লেও মনে থাকবে না, সেগুলো আপনার বুঝে আপনার সামারাইজ করে শর্ট আকারে ইংরেজিতে নোট করতে হবে। এখন যাদের ম্যাথ, ইংরেজি, বাংলা এগুলো মোটামুটি স্ট্রং,
তারা এই সময়টা পাবে, কিন্তু যাদের একেবারেই মানে সব কিছুতেই প্রবলেম আছে তারা এই নোট করার টাইমটা মানে যদি দেন, সম্ভব, অসম্ভব না, কিন্তু কষ্ট হয়ে যাবে আমি জানি, কিন্তু কিছু করার নাই। আপনি ইংরেজিতে দিতে চান, তার মানে আপনি ইংরেজিতে ভালো, কিন্তু কতটা ভালো আপনি ইংরেজিতে দিলেন, তারপরে দেখা গেল যে আপনি অ্যান্সার করতে পারলেন খুবই অল্প অল্প, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। একজন হয়তো 10 লাইন লিখছে বাংলাতে, আপনি ইংরেজিতে লিখতে যে 2 লাইন লিখলেন, 3 লাইন লিখলেন, তাহলে তো আপনি মার্কস পাবেন না। সো আপনার ওই কনফিডেন্সে থাকতে হবে যে আপনি ইংরেজিতে ভালো, ঠিক আছে, আপনি লিখতে পারবেন ভালো। এখন তারপরও আমার মতো একেবারে নোট ছাড়া সম্পূর্ণ চালিয়ে দেওয়াটা ঠিক হবে না, এটা সবাই পারবে না। আপনার কিছুটা নোট করতে হবে এবং এইভাবেই করতে হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনি থ্রো করবেন গুগলে, উইকিপিডিয়া থেকে যা আসবে সেটা সামারাইজ করে আপনার নোট করতে হবে। নোট করে এবং নোটটা কি হবে, নোটটা প্রত্যেকটা টপিকের উপরে হবে। আমি আরেকটু সামনে গেলে বুঝতে পারবেন, যেমন এখানে টিকাসমূহ, তাহলে আরও আমরা এখন দেখব বাংলাদেশের সমুদ্র সীমা বিজয়, এটা চলে এসেছে, তার মানে এটা আসার সম্ভাবনা কমে গেছে, বারবার তো একই প্রশ্ন রিপিট করবে না। কিন্তু আপনি যখন এই যে প্রশ্নগুলো স্টাডি করবেন তখন কি করবেন, এগুলো কিন্তু ইংরেজিতে আপনি কিন্তু সার্চ করবেন, দিয়ে ধারণাটা বিল্ড আপ করবেন। তাহলে বাংলাদেশের সমুদ্র সীমা বিজয়, তারা কি বলবেন, ভিক্টরি অফ কি, এটা সি শোর, হ্যাঁ এরকম লিখে, ঠিক আছে, এরকম লিখে আপনি থ্রো করেন উইকিপিডিয়ায়, আসবে যেটা আসবে ধারণা বাড়াবেন। এইভাবে দেখেন ছিটমহল সমস্যার সমাধান, বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব, তাহলে কি দি ইকোনমিক ইম্পর্টেন্স অফ কি দ্য বে অফ বেঙ্গল, এভাবে থ্রো করে করে ইংরেজিতে আসবে, এই জিনিসগুলোই ইংরেজিতে আসবে, ঠিক আছে। সবার আগে উইকিপিডিয়া, তারপরে ভালো ভালো যেমন দ্য ডেইলি স্টারের যদি কিছু লেখা থাকে, প্রথম আলোর যদি আসে বা অন্যান্য আর্টিকেল যদি আসে, আপনার একটু পড়তে হবে, পড়ে এইভাবে আপনি প্রচুর ধারণা বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আর পড়লাম না, এখানে সংক্ষিপ্ত প্রশ্নসমূহ আছে। এই ক্লাসের অনেক সুন্দর করে এবং অনেক কষ্ট করে পিডিএফটা তৈরি করা হয়েছে। এই ক্লাসের যে পিডিএফটা, এটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন, কারণ এইখানে যত বিগত বছরের প্রশ্নগুলো চ্যাপ্টার ধরে ধরে তুলে দেওয়া আছে এবং টিকা এবং সম্ভাব্য প্রশ্নাবলী আরও কি কি হতে পারে সেটাও একটা কালেকশন খুব ভালো এখানে আছে। এটা কালেক্ট করে করে আমি যেভাবে বললাম এইভাবে জাস্ট, হ্যাঁ, গুগলে থ্রো করে প্রচুর ধারণা বিল্ড আপ করবেন, নোট করার টাইম কিন্তু পাবেন না। এখন ওই যে যারা ইংরেজিতে দুর্বল, পারবে না কিন্তু ইংরেজিতে দিতে চায়, সেক্ষেত্রে তাদের কিছুটা নোট করতে হবে এবং ওইটা বললাম যে সামারাইজ করে করে নোট করতে হবে। এখন নোট করবেন, কিসের নোট করবেন, সিলেবাসের টপিক ধরে ধরে নোট করবেন, এই প্রশ্নগুলোর কিন্তু নোট করবেন না, সেগুলো কোনো লাভ নেই। যেগুলো চলে এসেছে সেগুলোর কোনোই মূল্য আর নাই, কারণ সেগুলো বারবার রিপিট হওয়ার চান্সেস খুবই কম, এবং যেগুলো সম্ভাব্য প্রশ্নাবলী এখানে লেখা আছে সেগুলো নোট করার কোনো দরকার নেই, কারণ কি ওগুলো যে আসবে তার কোনো গ্যারান্টি নাই এবং নোট করার টাইম পাবেন না। কিন্তু নোট করতে হবে কি বলেন তো, ওই যে সিলেবাসের টপিক কভার করেছেন কিনা, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক ইউ ক্যান হ্যান্ডেল ইট। কিন্তু আপনি এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য কি, প্রচুর ধারণা বিল্ড আপ করতে হবে। এগুলো অনলাইনে থ্রো করে করে ইংরেজিতে ট্রান্সলেট করে অনলাইনে সার্চ করে করে জাস্ট ধারণা বিল্ড আপ করেন। প্রচুর রিডিং পড়তে হবে, ঠিক আছে। যারা ভালো রাইটার তারা বেসিক্যালি একটা গুড রিডার। আপনি খুব ভালো রিডার হলে ইউ আর অটোমেটিক্যালি আ গুড রাইটার। তো এইটার পিডিএফটা কালেক্ট করে নেবেন, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। এই যে সম্ভাব্য প্রশ্নাবলী কি কি হতে পারে এইগুলো গুগলে থ্রো করবেন, ইংরেজিতে লিখে কর্কট ক্রান্তি, এখন কর্কট ক্রান্তি রেখার গুরুত্ব এটার এখন ইংরেজিতে জানতে হবে, ঠিক আছে। কর্কট ক্রান্তি এটা হচ্ছে যতদূর আমার মনে পড়ে ক্যান্সার, লাইন অফ ক্যান্সার, ঠিক আছে, এরকম আর কি। এখন যদি ভুলও হয় সমস্যা নেই, আপনি কর্কট ক্রান্তি লিখেন, বাংলাতেই লিখে সেটার ইংরেজি আগে বের করেন,
বের করার পরে দি ইম্পর্টেন্স অফ ড্যাশ এটার, হ্যাঁ, লিখে ইংরেজিতে প্রশ্ন আসবে, ইংরেজিতে তথ্য আসবে। ওই ইংরেজির যত তথ্য ভালো ভালো 2-3টা লিঙ্কে ঢুকে প্রচুর স্টাডি করতে হবে, আপনার ধারণা বিল্ড আপ হবে, বাস পরীক্ষার হলে লিখে দিয়ে আসবেন। কারণ এত পড়তে হয়, নোট করার কিন্তু টাইম নাই। কিন্তু যদি নোট করতেই হয় সেক্ষেত্রে আপনার সিলেবাসের টপিক ধরে সেই টপিকের প্রত্যেকটা টপিকের উপরে ছোট ছোট নোট আপনার করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, আমার সিলেবাস কাভার। এখন পরীক্ষার হলে যদি যেখান থেকে আসুক অ্যাটলিস্ট আমি আমার পার্টটা করেছি, আপনার সান্ত্বনা থাকবে যে না, পরীক্ষা যদি এখন যদি প্রশ্ন যদি সিলেবাসের বাইরে থেকে আসে তাহলে আপনার দোষ নাই, কিন্তু সিলেবাসের মধ্য থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে আপনার দোষ আছে, কারণ আপনি প্রিপেয়ার করেননি। একইভাবে টপিক 2 দেখেন, ডেমোগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। তাহলে আপনি নোট বানাবেন কিসের উপরে? ডেমোগ্রাফিক ফিচার্স। এর মধ্যে এখন যা যা পড়ে, ইনক্লুডিং এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি বলতে কি বোঝায়? দেখেন, জনমিতিক বৈশিষ্ট্য বাংলাতে, আর নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। নৃতাত্ত্বিক, এথনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক, আর এই যে কালচারাল মানে হচ্ছে যে সাংস্কৃতিক বৈচিত্র্য। এখন আপনি গুগলে থ্রো করেন, হ্যাঁ, তার আগে আমরা কিছু প্রশ্ন দেখে ফেলতে হবে যে কি কি প্রশ্ন এসেছে, তাহলে আপনার বোঝা যাবে যে এর মধ্যে কি কি পড়ে, তাই না? যেমন দেখেন, পরিবার পরিকল্পনা বলতে কি বুঝেন? 40তম বিসিএস। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা এবং তার সফলতা বর্ণনা করুন, 40তম বিসিএস। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করুন, 40তম বিসিএস এবং 22তম বিসিএস। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান মূল্যায়ন করুন, 38তম বিসিএস। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার উন্নয়নে সরকারের গৃহীত কোনো ভূমিকা আছে কিনা, আছে কি, যেমন 38তম বিসিএস। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার উন্নয়নে সরকারের গৃহীত কোনো ভূমিকা আছে কিনা। বাঙালি একটি সংকর জাতি, ব্যাখ্যা করুন, 37তম বিসিএস। পার্বত্য চট্টগ্রামের চাকমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দিন, 37তম বিসিএস। 1871 সাল হতে 2011 সাল পর্যন্ত জনগণনা সমূহে প্রাপ্ত তথ্য অনুযায়ী এদেশের ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য বর্ণনা করুন, 34তম বিসিএস। বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কতটি এবং কি কি? প্রধান 3টি উপজাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন, 33তম এবং 32তম বিসিএস। বাংলাদেশের জনাধিক্যের কারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করুন, 32তম বিসিএস। এখন এখানে বোঝার একটা ব্যাপার আছে যে এই প্রশ্নগুলো যে এই সিলেবাসের আন্ডারে, এটাও বোঝাটা আপনার অনেক বড় ব্যাপার, ঠিক আছে? অনেকে বুঝতেই পারে না যে এর আন্ডারে কি কি প্রশ্ন হতে পারে। তো এখন ডেমোগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি ইন বাংলাদেশ, এটা দিয়ে গুগলে থ্রো করেন, উইকিপিডিয়ায় কি আসে সেটা দেখেন, দেখবেন যে আপনার ওই ভিতরের অনেক প্রশ্ন, যেমন হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে আরও বিগত লিখিত পরীক্ষার প্রশ্নসমূহ কিন্তু এখানে বিস্তর আকারে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আমি দিয়েছি কারণ এগুলো প্রচুর আপনি ধারণা বিল্ড আপ করবেন, কিন্তু আলটিমেটলি নোট করতে হবে আপনার সিলেবাসের টপিক ধরে ধরে, এবং সেটা উইকিপিডিয়া হচ্ছে একদম নাম্বার 1 হচ্ছে আপনার সোর্স। যারা বাংলা ভার্সনে দিবেন তারাও কিন্তু একই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, নোট করার কিন্তু কোনো টাইম পাবেন না। এত প্রশ্ন এটা নোট করতে পারবেন না, ঠিক আছে? আপনার যেটা করতে হবে সিলেবাসের টপিক ধরে আপনি নোট করতে হবে, সেটা বাংলা ভার্সনের হলেও আমি তাই বলবো। আপনাদের ক্ষেত্রে উইকিপিডিয়া না, আপনার ক্ষেত্রে বাংলাপিডিয়া আছে বা অন্যান্য লিঙ্ক ঢুকে ঢুকে বাংলাতেই তুলে রাখলেন। ডেমোগ্রাফিক ফিচার্সে যা যা আছে, এথনিক এবং কালচারাল যা যা আসে সেগুলোর প্রত্যেকটা টপিক আপনি মানে প্রত্যেকটা, যেমন এখানে আসতে পারে, যেমন এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়, 38তম বিসিএস। তাহলে আমরা অনেকেই জানি ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা, এই উপজাতিরা যারা চাকমা আছে, গারো আছে। তো এইভাবে নোটগুলো আপনি বানাবেন। নরগোষ্ঠী, রেস এবং জাতি, নেশনের মধ্যে পার্থক্য সমূহ লিখুন, 37তম বিসিএস।
তারপরে স্বাস্থ্যনীতি 30তম বিসিএস, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 29তম বিসিএস, জুম চাষ পদ্ধতি কি 28, 17 এবং 10ম বিসিএস, সম্প্রদায় ও সাম্প্রদায়িক 27তম বিসিএস, বাংলাদেশ বিহারি সমস্যা 24তম বিসিএস, গারো উপজাতি 13তম বিসিএস, চাকমা উপজাতি 11তম বিসিএস। সংক্ষিপ্ত প্রশ্নসমূহ, বাংলাদেশে বসবাসরত প্রধান 5টি উপজাতিদের নাম লিখুন 15তম বিসিএস। নিচের উপজাতিরা কোন জেলায় অধিক সংখ্যায় বাস করে 10ম বিসিএস, এই যে গারো এবং খাসিয়া। এই প্রশ্নগুলো পড়লে আপনার ধারণাটা ঠিক আছে তৈরি হবে যে আচ্ছা এই টপিকের আন্ডারে তাহলে এই ধরনের প্রশ্ন এবং এগুলো পড়ে। তো যখন আপনি নোট করবেন তখন এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন গারো উপজাতি, চাকমা উপজাতি, তাহলে এগুলো নিগোষ্ঠীর মধ্যে পড়ে, তাহলে এদের উপরও নোট করতে হবে। তখন কি করবেন, উইকিপিডিয়াতেই আপনার সার্চ দিতে হবে, হ্যাঁ, যে গারো তারপরে চাকমা, এটা লিখে আপনার থ্রো করতে হবে, উইকিপিডিয়াতে আসবে এবং সেখানে সামারাইজ করে নোট করতে হবে। তো প্রচুর প্রশ্ন আপনি দেখবেন, হ্যাঁ, প্রশ্ন দেখে 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 আলটিমেটলি নোট করবেন হচ্ছে সিলেবাসের টপিকটা। ওই টপিক কিন্তু ওখানে মাত্র একটা, যে কালচারাল এথনিক ফিচার্স, কালচারাল এথনিক ডাইভার্সিটি, কিন্তু আরও সামনে অনেক টপিক আছে যেখানে একটার আন্ডারে অনেক টপিক, একটা সিলেবাসে অনেক টপিক, তো সেগুলো আমরা দেখব। তো আপনি যখন নোট করবেন জাস্ট ওই টপিকগুলোর উপর নোট করলেই যথেষ্ট, ঠিক আছে। এত প্রশ্নের এগুলোর কোনো নোট করার প্রশ্নই আসে না। তাহলে আরও কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেটার একটা নোট আমি দিয়েছি, এটা কালেক্ট করে জাস্ট ধারণা বিল্ড আপ করবেন, গুগলে থ্রো করতে পারেন। জনসংখ্যা বৃদ্ধির ফলে সাম্প্রতিককালে বাংলাদেশের সৃষ্ট সমস্যাসমূহ আলোচনা করুন। তাহলে লিখেন যে প্রবলেমস, হ্যাঁ, ফর কি ওভার পপুলেশন বা পপুলেশন ইনক্রিজ ইন বাংলাদেশ, এইভাবে ইংরেজিতে প্রশ্নগুলো লিখে আপনি থ্রো করেন, আসবে যেসব উত্তর আসবে জাস্ট রিডিং পড়ে পড়ে ধারণা বিল্ড আপ করবেন। এই টপিক 3, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম অ্যানশিয়েন্ট টু রিসেন্ট টাইমস। এখন এই টপিকটা বিশাল বড় একটা টপিক, কিন্তু বুঝবো কিভাবে যে এই টপিকের আন্ডারে কি কি আছে, এই বোঝাটাও আপনার, এই বোঝার জন্য এই যে বিগত প্রশ্নগুলো দেখতে হবে প্রচুর, হ্যাঁ। এই কারণে বিভিন্ন গাইডের আপনি হেল্প নিতে পারেন শুধু এইটার জন্য, যে বিগত সালের প্রশ্নগুলো একত্রে দেওয়া আছে। কিন্তু আদারওয়াইজ গাইডগুলো যে মোটা হয়, ঠিক আছে, অনেক গাইড দেখলাম যে চিকন করে বের করেছে, কিন্তু চওড়া, পাতাগুলো চওড়া এবং পার্ট করে, পার্ট 1, পার্ট 2, তো আলটিমেটলি চওড়া একটা বিশাল বড় পেজ এবং সেটা 500 পেজ হয়ে যায় 2 পার্ট যদি ধরি, তাহলে 500 পেজ আর চওড়া হলে ঘুরে ফিরে ওই চিকন ছোট পেজের 1000 পেজের একটা গাইড কিন্তু হয়ে যায়। তো ঘুরে ফিরে একই কথা, 1000 পেজের গাইডগুলো আপনি কখন পড়বেন, একটা সাবজেক্টে পড়বেন, তারপর আবার রিভিশন দেওয়ার কি সময় পাবেন? তো নোট করার উদ্দেশ্য কি, যে রিভিশন দেওয়া। তো নোট আপনি ততটুকুই করবেন যতটুকু রিভিশন করতে পারবেন, ঠিক আছে। আর গাইডও আসলে আলটিমেটলি পড়ে শেষ করতে পারবেন না। অল্প কিছু জিনিসের জন্য গাইড একটা আপনি কিনতেই পারেন, একটা কিনতে পারেন, স্ট্র্যাটেজিক্যালি জাস্ট সেটা ইউজ করতে হবে। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস দেখবেন, ঠিক আছে, স্যাম্পল কয়েকটা টপিক আছে যেগুলোর পাওয়া যায় না, সেগুলো দেখলেন আছে কিনা, আমি সামনে বলবো, ঠিক আছে। তো এগুলো, এটার পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা ভেরি ইম্পর্টেন্ট, পিডিএফটা অনেক সুন্দর করে কষ্ট করে করা হয়েছে আপনাদের জন্য। পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নিজের সংগ্রহে রাখবেন এবং কাজ করবেন যেভাবে আমি বলেছি। আচ্ছা, এখন এটার আন্ডারে কি কি পড়েছে, যেমন হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম অ্যানসিয়েন্ট টু রিসেন্ট টাইমস। তাহলে হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ লিখে থ্রো করেন গুগলে, তারপরে যা যা আসে। তো প্রশ্ন দেখলে বোঝা যাবে, কিছু প্রশ্ন দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। প্রাচীন বাংলার রাঢ় জনপদের সংক্ষিপ্ত বিবরণ দিন 35তম বিসিএস। তাহলে রাঢ় জনপদ এটা আন্ডারে পড়ছে। বাংলাদেশের অভ্যুদয়ের বাঙালি সংস্কৃতি কিভাবে প্রাণ শক্তি হিসেবে কাজ করছে, ঠিক আছে, বর্ণনা করুন 34তম বিসিএস। 1947 উত্তর সময় বাংলাদেশ অঞ্চলে বাংলা সাহিত্যের যে বিকাশ সাধিত হয়েছে এর বর্ণনা দিন 34তম বিসিএস। আওয়ামী মুসলিম লীগ কেন আওয়ামী লীগ বলা হয়, কত সালে আওয়ামী লীগ নামকরণ করা হয় 33তম বিসিএস। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সংস্কৃতির অবদান আলোচনা করুন। এই যে দেখেন এখানে
কালচার যেহেতু আছে, কালচার অফ বাংলাদেশ ফ্রম অ্যানশিয়েন্ট মানে প্রাচীন কাল থেকে বর্তমান, এই কারণে ঠিক আছে এখানে এই যে সংস্কৃতির অবদানটা বলা হয়েছে। বাংলাদেশের ভূমি মানুষ সম্পর্কে আলোচনা করুন, এই সম্পর্কে কি ইতিমধ্যে কাম্য পরিস্থিতি অতিক্রম করে গেছে বলে আপনি মনে করেন। 21তম বিসিএস বিভিন্ন শাসনামলে গৃহীত বাংলাদেশের উন্নয়ন কৌশল পর্যালোচনা করুন। 20তম বিসিএস বাঙালি জাতিকে সংকর জাতি বলা যায় কি, আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি সহ আলোচনা করুন। 18তম বিসিএস বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ আলোচনা করুন। 11তম বিসিএস। ঠিক আছে, তাহলে এখানে আরও যেখানে টিকা আছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, তাহলে এটা আপনি এই যে টিকাগুলো এটা কি করবেন, থ্রো করবেন গুগলে, ন্যাশনাল মিউজিয়াম অফ বাংলাদেশ, যা আসে মোটা দাগে যেন লিখে আসতে পারেন টিকা আকারে। ঠিক আছে, সামারাইজ করে পড়বেন, কোন তথ্য ইম্পর্টেন্ট আপনার বুঝতে হবে, এইটুকু ধারণা আপনার থাকতে হবে। তো এটা প্রথমটা যেভাবে বললাম একইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত কি, লোকগীতি, ললিতকলা, নগর সভ্যতা, রামসাগর, ঢাকাই মসলিন, হজরত খানজাহান আলী, জাতীয় সংস্কৃতি, জাতীয় প্রতীক, লালন শাহ, তিতুমিরের বাঁশের কেল্লা, বাংলা একাডেমি, জাতীয় ক্রীড়া পরিষদ, ওয়ারি বাটেশ্বর, শিল্পাচার্য জয়নুল আবেদিন, আহসান মঞ্জিল, পাহাড়পুর, ময়নামতি, 60 গম্বুজ মসজিদ, নবাব সলিমুল্লাহ, লালমাই পাহাড়। তাহলে এই প্রশ্নগুলো পড়লে আপনার আইডিয়া হবে যে এর মধ্যে এই যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি প্রাচীন থেকে বর্তমান, ঠিক আছে, ফ্রম অ্যানশিয়েন্ট টাইমস টু রিসেন্ট টাইমস, এর মধ্যে এগুলো পড়তে পারে। এগুলো গুগলে থ্রো করে জাস্ট রিডিং, জাস্ট ধারণা বিল্ড আপ করা। ঠিক আছে, ভালো মতো ধারণা থাকলে আপনি লিখে আসতে পারবেন। কারণ এগুলো তো আপনার নোট করেও কোনো লাভ নেই, তাই না? নোট করবেন কেন? শুধুমাত্র টপিক ধরে ধরে ওই টপিকের আন্ডারে সিলেবাসে যা দেওয়া আছে ঠিক সেটার উপরে নিজের কিছু নোট করবেন, এবং সেটা ততটুকুই হবে যতটুকু আপনি রিভাইজ করতে পারবেন। কারণ নোট করার উদ্দেশ্যটা কি, রিভাইজ করা। আপনি যদি রিভাইজই করতে না পারেন তাহলে দের ইজ নো পয়েন্ট অফ মেকিং নোটস। বাট আমি যেটা বুঝলাম যে কিছুটা নোট আপনাদের করতেই হবে, সেটা যত কম সময়েই থাকুক সামনে, কিছু করার নেই। যারা ইংরেজিতে দিবেন, ঠিক আছে, আর যারা বাংলাতে দিবেন তাদের জন্য তো অনেক সুবিধা, সব গাইড রেডি আছে, তো তারা সেখান থেকে পড়ে কিন্তু নোট করতে যাবেন না, জাস্ট পড়বেন, গো থ্রু করবেন, প্রচুর রিডিং, এবং ধারণা থেকে লিখে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আরও, ঠিক আছে, দেখে নেবেন। পিডিএফটা অবশ্যই কালেক্ট করে এগুলো দেখে জাস্ট ধারণা বিল্ড আপ করবেন। কি কি সম্ভাব্য প্রশ্নাবলী, এটা খুবই ইম্পর্টেন্ট, যে আরও কি হতে পারে। বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে আলোচনা করুন। সিপাহী বিপ্লব সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন। প্রাচীন বঙ্গ জনপদের ভৌগোলিক অবস্থান উল্লেখপূর্ব এর পরিচয় দিন। বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বুঝেন? বাঙালি জাতীয়তাবাদ উদ্ভবের পটভূমি সংক্ষেপে আলোচনা করুন। বঙ্গভঙ্গ পূর্ববর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলনসমূহের বর্ণনা এবং এর প্রভাব আলোচনা করুন। টিকা লিখুন। বঙ্গভঙ্গ রদ, মাৎসন্যায়, লাহোর প্রস্তাব, মন্ত্রী মিশন পরিকল্পনা, চিরস্থায়ী বন্দোবস্ত, পলাশির যুদ্ধ, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর, ঢাকায় মসলিন। তাহলে এগুলো হতে পারে। তো এইগুলো ঠিক আছে, জাস্ট যেমন এই যে লাহোর প্রস্তাব, এটা ইংরেজিতে আসবে না, উইকিপিডিয়াতে সার্চ দেন। ঠিক আছে, বঙ্গভঙ্গ রদ, এটা কি হবে? দি অ্যানালমেন্ট অফ দি পার্টিশন অফ বেঙ্গল। মন্ত্রী মিশন পরিকল্পনা, চিরস্থায়ী বন্দোবস্ত লিখে সার্চ দিন। ঠিক আছে, যা আসে ওটা ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ঠিক আছে, পলাশির যুদ্ধ, এটা দেখবেন প্লাসি, দি ব্যাটল অফ প্লাসি আসে, কিন্তু আপনি বাংলাতে থ্রো করলেও আপনি বাংলাতে লিখেন এটা ইংরেজি কি, তারপরে আসবে দি ব্যাটল অফ প্লাসি, তারপরে ওইটা আবার দি ব্যাটল অফ প্লাসিতে ঢুকেন, উইকিপিডিয়াতে ঢুকে পড়ে একটা মেন্টাল সামারি করবেন। হ্যাঁ, ইউ হ্যাভ টু সামারাইজ মেন্টালি যে কতটুকু ইম্পর্টেন্ট, দিয়ে একটা ধারণা বিল্ড আপ করেন, ব্যাস, কোনো নোটের দরকার নেই। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর, ঢাকায় মসলিন, এই একইভাবে। ঠিক আছে, এরপরে টপিক 4, ইকোনমি, সোসাইটি, লিটারেচার অ্যান্ড কালচার অফ বাংলাদেশ উইথ পার্টিকুলার এমফাসিস on developments including poverty alleviation, vision 2021, GNP, NNP, GDP, etc. after
ইমার্জেন্স অফ দি কান্ট্রি। তো এইটা যেমন ইকোনমি দিয়ে কি বোঝাচ্ছে, অর্থনীতি। তাহলে অর্থনীতি রিলেটেড যে কোনো কিছু যখন পত্রিকায় আসবে সেটা আপনার নোট ডাউন করতে হবে। তো সবচেয়ে ভালো যেটা ওয়ে, অর্থনৈতিক সমীক্ষা বলেই কিন্তু একটা কি রিপোর্ট পাওয়া যায়, বাৎসরিক কিন্তু গভর্নমেন্ট এটা বের করে। অর্থনৈতিক সমীক্ষাটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি, ঠিক আছে। সে অর্থনৈতিক সমীক্ষার যত চার্ট পাবেন, বার চার্ট করে দেওয়া থাকে, প্রত্যেকটা চার্ট আপনার নোট খাতায় থাকতে হবে। তারপরে অন্যান্য মানে যত চার্ট আছে তুলবেন, তারপরে ওই চার্টটাকে আপনার রিলেট করতে হবে যে আসলে কোথায় লাগবে, ঠিক আছে। যেমন ইকোনমি বলা আছে, তাহলে আবার এখানে দেখেন জিডিপি, এনএনপি, জিএনপি, পভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র্য বিমোচন। তাহলে অর্থনৈতিক সমীক্ষার যেই চার্টটা দারিদ্র্য বিমোচনের সাথে যায় সেটা তাহলে আপনি ঢুকায় ফেলতে হবে প্রশ্নে। দারিদ্র্য বিমোচন নিয়ে যদি যেটা যখন আসবে তখন আপনার অর্থনৈতিক সমীক্ষার ওই চার্টটা আপনি পরীক্ষাতে দিবেন। তো এইভাবে, যেমন এই টপিকটা একটু ভেগ, তাই না। যেমন দেখেন সোসাইটি মানে সমাজ, লিটারেচার সাহিত্য, কালচার অফ বাংলাদেশ। অলরেডি আমরা সংস্কৃতি নিয়ে কিন্তু একটা টপিক পেয়েছি, তাহলে এখানে আবার কালচার দেওয়া আছে। এই যে আফটার দি ইমার্জেন্স অফ কান্ট্রি, মানে দেশ স্বাধীন হওয়ার পরে। তো এই যে এইটা টপিকটা খুবই ভেগ একটা টপিক, কিন্তু আপনার যথেষ্ট অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ হ্যাঁ, পত্রিকা পড়ে পড়ে আপনার বুঝতে হবে যে সোসাইটি রিলেটেড কোনটা আসছে পত্রিকাতে আসবে। যেমন বাল্যবিবাহ রোধ নিয়ে কিছু চার্ট আসবে, কিছু সার্ভে, বিশেষ করে ডেইলি স্টারে সার্ভে আসবে বাল্যবিবাহ নিয়ে, তখন এটা আপনার বুঝতে হবে সোসাইটি নিয়ে। তারপরে হচ্ছে পভার্টি অ্যালিভিয়েশন, এরকম আর কি বুঝে বুঝে রিলেট করে পত্রিকা, মোট কথা পত্রিকা পড়লে এটা আপনার কাভার হয়ে যাবে। আর ওই যে বললাম অর্থনৈতিক সমীক্ষা, ব্যাস, ঠিক আছে। অর্থনৈতিক সমীক্ষার প্রত্যেকটা ডাটা চার্ট আপনার ইসে থাকতে হবে, একটা নোটবুক থাকবে শুধুমাত্র অর্থনৈতিক সমীক্ষার উপরে, বিভিন্ন রিপোর্টের উপরে, ঠিক আছে। এটা আমি করতাম। এইটা আপনার আলাদা একটা মানে ডায়েরি থাকবে শুধুমাত্র ডাটা চার্টের জন্য। এবং সেটা আমি বললাম যে শুধুমাত্র অর্থনৈতিক সমীক্ষাটাই আপনার করলে কাভার হবে, অন্যগুলো আসলে এত চেঞ্জেবল যেগুলো আসলে নোট করে কুল পাবেন না। পত্রিকা পড়ে 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 জাস্ট আপডেটেড থাকতে হবে। কিন্তু অর্থনৈতিক সমীক্ষা যেহেতু বাৎসরিক একটা হয়, তারপরে বাজেট বাৎসরিক একটা হবে, ঠিক আছে। বিভিন্ন রিপোর্ট আছে, আরও বিভিন্ন সার্ভে বের হয়, সেগুলো যেহেতু বছরে একবার হয়, তো সেটা আপনি নোট করলে ওটা কাজে দিবে। ওটা আপনি সব জায়গায় ঢুকাতে হবে। রিলেট করাটা হচ্ছে চ্যালেঞ্জ, কোথায় লাগবে চার্টটা। বাল্যবিবাহ নিয়ে যখন আপনার চার্টটা আসবে, অর্থনৈতিক সমীক্ষা একটা চার্ট থাকবে, কোন জেলায় কত বাল্যবিবাহ রেট, এইটা আপনার যখন নারী রিলেটেড কিছু ইস্যু আছে, আমাদের যেমন পরের টপিক দেখবো জেন্ডার ইস্যুস, তখন আপনার রিলেট করতে হবে যে কি করেছে সরকার, কি করেছে। তারপরে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে বিভিন্ন ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের চার্ট থাকবে, কোথায় কত হাজার কমিউনিটি ক্লিনিক খুলেছে সরকার, তখন স্বাস্থ্য খাতে সরকার কি করেছে, তখন আপনি ওই চার্টটা ঢুকাতে হবে। এইভাবে আপনার প্রত্যেকটা রিলেট করে অ্যান্সার করতে হবে। এবং অর্থনৈতিক সমীক্ষা আলাদা নোটবুক একটা থাকবে আপনার, ঠিক আছে। টপিক 5 একইভাবে বাংলাদেশ এনভায়রনমেন্ট, নেচার, চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস উইথ পার্টিকুলার এমফ্যাসিস অ্যান্ড সাস্টেনেবিলিটি অন কনজারভেশন, এমফ্যাসিস অন সাস্টেনেবিলিটি অ্যান্ড কনজারভেশন অ্যান্ড প্রিজারভেশন, ঠিক আছে। এটা বোঝাই যাচ্ছে এখানে কনজারভেশন এবং প্রিজারভেশন এবং সাস্টেনেবিলিটি এমফ্যাসিস দিতে হবে। এবং বাংলাদেশের এনভায়রনমেন্ট, এই যে দেখেন বাংলাদেশের পরিবেশ, বাংলাতে বলছে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি এবং চ্যালেঞ্জ ও সম্ভাবনা। তাহলে এখানে যেই সব প্রশ্নগুলো দিয়েছি এগুলো আগে অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। যেমন দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, 38তম BCS। উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট সক্ষম, আলোচনা করুন। আপনি কি মনে করেন যে পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী, 38তম BCS।
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপরে যে সকল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাদের বিবরণ দিন। তাহলে এই যে এভাবে প্রশ্নগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন যে এই টপিকের আন্ডারে কিনা, ঠিক আছে। আর গুগলে থ্রো করে উইকিপিডিয়া থেকে নোট করবেন, একটা নোট আপনার থাকা চাই। আর এই প্রশ্নগুলো খালি জাস্ট ধারণা নেবেন, ঠিক আছে। একইভাবে এখানে বিগত সালের লিখিত প্রশ্নগুলো দেওয়া আছে, পিডিএফ থেকে দেখে দেখে, ঠিক আছে, কালেক্ট করে নেবেন, ভালো মতো স্টাডি করবেন। সম্ভাব্য প্রশ্নগুলি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরও কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি তুলে ধরেছি। এখানে সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে দেখেন বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি এবং চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্যে রয়েছে টিকা, দেখেন সাইক্লোন সিডর, পরিবেশ সংরক্ষণ আইন 1995, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, ডেল্টা প্ল্যান 2100, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সামাজিক বনায়ন কর্মসূচি। তাহলে এগুলো ধারণা নিয়ে তারপরে যাবেন আর কি, নোট করার কিছু নেই। তো এই যে সম্ভাব্য প্রশ্নাবলী এখানে আরও দেওয়া আছে, এগুলো খুব ভালো মতো ধারণা বিল্ড আপ করবেন, ঠিক আছে। ইংলিশে থ্রো করবেন, গুগলে থ্রো করবেন, উইকিপিডিয়া থেকে প্রচুর রিডিং পড়বেন, জাস্ট রিডিং রিডিং রিডিং, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, একইভাবে টপিক 6 ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ উইথ ফোকাস অন দ্যার সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে এই যে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারটা থেকে অবধারিতভাবে 2 থেকে 3টা প্রশ্ন প্রত্যেকবার দেখা গেছে আসে কোনো না কোনোভাবে, ইভেন এসে চলে আসতে পারে। 40 নম্বরের এসে কোথায় বলেন তো? বাংলাতে। তো এই কারণে এই সেক্টরটা প্রচুর পত্রিকা পড়তে হবে, কারণ আপডেট হয়, ঠিক আছে। আর হচ্ছে এমনিতেই আপনি অনেক পাবেন, ম্যাটেরিয়ালস পাবেন। কারণ কি, এটা বাংলাদেশের খুবই একটা সেক্টর যেখানে আসলে বাংলাদেশের যথেষ্ট এনরিচড, বাংলাদেশ যথেষ্ট সমৃদ্ধ এই প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে, তাই না? তো এই কারণে ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখেন কি বলেছে, ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ উইথ ফোকাস অন, ফোকাস করতে হবে কি তাদের সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ তাদের একটা টেকসই, হার্নেসিং মানে কি উপযোগ, ব্যবহার করা, টেকসই ব্যবহার, হার্নেসিং মানে হচ্ছে ভালো মতো ব্যবহার করাটাকে বলা হয় হার্নেস করা, ঠিক আছে। একদম সঠিকভাবে অপটিমাল ইউজ হচ্ছে হার্নেস করা। আর ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা। তো এই সেক্টরটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন সম্ভাব্য প্রশ্ন, আগের বিগত সালের প্রশ্নগুলো দেখলেই কিন্তু খুবই ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের বনভূমি ও বনজ সম্পদ রক্ষা করার গুরুত্ব এবং এ বিষয়ে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বিশ্লেষণপূর্বক আপনার পরামর্শ ব্যক্ত করুন। তাহলে এই যে 41তম বিসিএসে আসছে বাংলাদেশের বনভূমি এবং বনজ সম্পদ রক্ষার বিষয়ে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতের ভূমিকা আলোচনা করুন। তাহলে অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাত, তাহলে এগ্রিকালচারাল সেক্টরে, তাহলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরের অবদানটা আলোচনা করুন 40তম বিসিএসে। কৃষি উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রার মান বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা এবং এর সফলতার বর্ণনা দিন 40তম বিসিএস। তাহলে কৃষি উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রা, লাইফস্টাইল অফ দি ফার্মার্স, এর মান বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা, এটা কোথায় পাবেন? অর্থনৈতিক সমীক্ষাতেই পাবেন, ঠিক আছে। সেটাই আপনার বের করে আনতে হবে, এনে লিখতে হবে এখানে বাংলাদেশের সরকারের গৃহীত কি কি ব্যবস্থা কৃষিক্ষেত্রে। তারপরে বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দিন। তাহলে 38তম বিসিএস খনিজ সম্পদ কি কি সেটা মানে সেসব চার্ট আপনার জানতে হবে। তাহলে এই সিলেবাস যখন আপনি তৈরি করবেন, টপিক তৈরি করবেন, ন্যাচারাল রিসোর্সেস আপনার নোট খাতায় থাকবে, তখন বাংলাদেশে কি কি খনিজ সম্পদ পাওয়া যায় এটা লিস্ট বের করে ছোট 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 করে নোট করবেন, উদাহরণ সহ কোথায় পাওয়া যায়, কোন এলাকাতে, ঠিক আছে, লেটেস্ট কি আপডেট, সুন্দর করে নোট তৈরি করবেন। আমাদের খনিজ সম্পদ আহরণ ও শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা কি, ঠিক আছে। খনিজ সম্পদ আহরণ এবং শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা কি। শক্তি সম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আলোচনা করুন 38তম বিসিএস। দেখেন কয়লা শক্তি সম্পদ হিসেবে এসেছে 38তমতে। বাংলাদেশের বনজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দিন। তাহলে 35তম বিসিএসে বনজ সম্পদ নিয়ে এসেছে। তিস্তার পানি সংকটের পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করুন
35তম বিসিএস। এই যে দেখেন পানি, তার মানে এই যে তিস্তার পানি সংকট, তাহলে পানি কিন্তু একটা ন্যাচারাল রিসোর্স, ঠিক আছে। এইটা হচ্ছে তাহলে কি যে হার্নেসিং এবং ম্যানেজমেন্ট, তাহলে তিস্তার পানি সংকটের পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করুন, তাহলে মিলে গেল। বাংলাদেশের পরমাণু বিদ্যুতের সম্ভাবনা কি, তাহলে এটা 34তম বিসিএস। তাহলে এখন আমাদের ধারণা হয়ে গেল কি কি পড়বে এর মধ্যে, এই টপিকটার মধ্যে, এবং ওই টপিক ধরে ধরে আপনি একটা নোট বানাবেন। এই প্রশ্নগুলো কিন্তু নোট করবেন না, ঠিক আছে। তাহলে আরও প্রশ্ন এখানে আছে, বিগত সালের যত প্রশ্ন, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। এর আমি সুন্দর করে পিডিএফ বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন গো থ্রু করবেন, থ্রো করবেন গুগলে, একটা রিডিং দিবেন, একবার রিডিং দিবেন, তাহলে আপনার কাভার হয়ে গেল। আশেপাশে থেকে যদি প্রশ্ন আবার রিপিট হয় সেক্ষেত্রে কিন্তু পারবেন। টিকাসমূহ, এখানে টিকা কি কি আসতে পারে, এর আগে এসেছে গ্যাস সম্পদের সঠিক ব্যবহার 41তম বিসিএস, সমুদ্র অর্থনীতি ব্লু ইকোনমি 40তম বিসিএস। এটার উপরে তো এসে আসে যে সমুদ্র যে ব্লু ইকোনমি, এটা তো এসেই চলে আসে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। 40তম বিসিএস এসেছে টিকা। পরিবেশ বান্ধব অর্থনীতি গ্রিন ইকোনমি, তাহলে 40তম বিসিএস। আমাদের সামুদ্রিক সম্পদ 38তম বিসিএস। তাহলে বাংলাদেশের খনিজ সম্পদ 35তম বিসিএস। আর্সেনিক সমস্যা 28তম বিসিএস। তাহলে এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার এসেতেও লাগবে, বাংলাতে এসে আসবে 40 নম্বরের এসে, তো একেবারে প্রিপেয়ার করে ফেলবেন যেন এসেতেও লিখে আসতে পারেন। সংক্ষিপ্ত প্রশ্ন আছে আরও, ঠিক আছে, এটা দেখে নেবেন, এটা আমি আর গেলাম না। সম্ভাব্য প্রশ্নাবলী ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কি কি সম্ভাব্য প্রশ্নাবলী, এটা এগুলোও প্রিপেয়ার করবেন। ধারণা, মোট কথা ধারণা বিল্ড আপ করবেন। যেমন টিকা দেখেন, তিতাস গ্যাস ক্ষেত্র আসতে পারে, বড়পুকুরিয়া কয়লা ক্ষেত্র, বিজয়পুরের মাটি, সুন্দরবন, বাংলাদেশের হোয়াইট গোল্ড, বাংলার সোনালী আঁশ, আর সুনীল অর্থনীতি। তাহলে কতভাবে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, টপিক 7, দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, প্রিএম্বল, ফিচার্স, ডিরেক্টিভ, প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। এর বোঝাই যাচ্ছে, হ্যাঁ, আপনার সংবিধানের বইটা আপনার A to Z পড়তে হবে। তো সংবিধান আমরা প্রিলিতেও পড়েছি, সংবিধান থেকে 3 নম্বর আসে, তো ওই 3 নম্বর কিন্তু একবারে সলিড, তাই না, যে পারে ওই 3 নম্বরে 3ই পাবে। তো সংবিধানটা প্রিলিতেই আপনার তৈরি করতে আমি বলেছি আগেই, কারণ হচ্ছে প্রিলি, রিটেন এবং ভাইভা তিনটাতেই সংবিধান একদম মানে 100% আপনার মাথায় থাকতে হবে, একদম কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো সাজেশন নাই সংবিধানের। এখন আমার সংবিধানের খুব সুন্দর একটা ভিডিও আছে, খুবই আর্লি স্টেজে আমার তৈরি করা, অনেক ভালো ভিউ, কারণ ওটা খুবই ইউজফুল একটা ভিডিও আমার মতে। তো ওই ভিডিওটা দেখে নেবেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিব সংবিধানের ভিডিওটা, ঠিক আছে। এখানে লিঙ্কে যাবেন, যে ওই ভিডিওটা দেখে নেবেন। পার্ট 1 আছে, পার্ট 2 আছে। পার্ট 1টাই সবাই দেখে, পার্ট 1টা দেখলেও যথেষ্ট, পার্ট 2তে আরও সাজেশন দিয়েছি। তো পার্ট 1টা দেখে নেবেন, তারপরে আরও গভীরে যেতে হলে পার্ট 2ও দেখে নেবেন, ঠিক আছে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিব। আর সংবিধান নিয়ে আমি আর কিছু বলছি না, ওই ভিডিও যথেষ্ট, ঠিক আছে। টপিক 8, সংবিধানের ওই ভিডিওতে টপিক 8 নিয়েও আমি কথা বলেছি। এই যে অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, সম্পূর্ণ প্রত্যেকটা জিনিসই পাবেন সংবিধানের যে অরিজিনাল বই আছে, হ্যাঁ, ওই অরিজিনাল বইয়ে আমি ওই সংবিধান বই থেকেই প্রিপেয়ার করেছিলাম, কোনো গাইড বই লাগেনি, কিচ্ছু লাগেনি। যা আসবে ওই সংবিধানের বই থেকে টেনে আপনি ধারা দিয়ে উল্লেখ অনুচ্ছেদ দিয়ে লিখে আসতে পারবেন। সো এটাও আর বললাম না, ঠিক আছে। ওই সংবিধানের ভিডিওটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। টপিক 9, ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ। এখানে ফরেন পলিসি এবং এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ, গোলস, ডিটারমিনেন্টস অ্যান্ড পলিসি ফর্মুলেশন প্রসেস, ফ্যাক্টরস অফ ন্যাশনাল পাওয়ার, সিকিউরিটি স্ট্র্যাটেজিস, জিওপলিটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট ইস্যুস, economic diplomacy, manpower exploitation, participation in international organizations, UNO and UN peacekeeping missions, NAM, SAARC, YC, BIMSTEC, D8, etc. and international economic institutions, foreign aid, international trade. তাহলে এটা দেখে কি মনে হচ্ছে? মোর লাইক কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো, তাই না? এটা আসলেও তাই, এটা আপনার পড়তে হবে আন্তর্জাতিকের সাথে মার্জ করে,
একবারে প্রিপেয়ার করবেন যেন আন্তর্জাতিক বাংলাদেশ দোনোটাই কভার হয়। যেমন আপনি যখন শিখবেন জাতিসংঘ ইউএনও আন্তর্জাতিকে তো খুব বড় টপিক, এটা জাস্ট এটার সাথে অ্যাড করে নেবেন বাংলাদেশ এবং জাতিসংঘ, তাহলে কবে সদস্যপদ লাভ করে, ঠিক আছে, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, ঠিক আছে, এই ডিটেলগুলো জাস্ট অ্যাড করে নিলেই আপনার হয়ে গেল, প্রিপেয়ার হয়ে গেল। তারপরে ইউএন পিস কিপিং, আমরা জানি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কিন্তু একদম শীর্ষে থাকে। তো এই যে এইগুলা একটু গুগলে থ্রো করেন, উইকিপিডিয়া খুব সুন্দর করে পাবেন। তো এই টপিকটা পুরোটাই আন্তর্জাতিকের সাথে যে মিলবে, যে টপিক আসবে মার্চ করে একত্রে জাস্ট নোটবুকে তৈরি করে ফেলবেন, ঠিক আছে। গুগল থেকে উইকিপিডিয়া থেকে সামারাইজ করে 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 নোট করে ফেলবেন প্রত্যেকটা টপিক ধরে ধরে, গোলস, ডিটারমিনান্টস, পলিসি ফর্মুলেশন প্রসেস, ঠিক আছে, তার ফরেন পলিসি সংবিধানে কোথায় আছে বাংলাদেশের 25 নম্বর। তো এইভাবে প্রিপেয়ার করে ফেলবেন। টপিক 10 পলিটিক্যাল পার্টিস, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, লিডারশিপ, সোশ্যাল বেসিস, স্ট্রাকচার, আইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস, factionalism, politics of alliances, inter and intra-party relations, electoral behavior, parties in government and opposition। এখানে আমি বলতাম যে পত্রিকা পড়েন, কিন্তু পত্রিকাতে বিএনপি নিয়ে কিছু আসবে না, আসেই না বলতে গেলে, তাই না? আসলেও খুব মানে পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু আসে না। তো এটা মানে এখানে বলছে যে আপনার রাজনৈতিক দলগুলোর ইতিহাস, তো আগে তো অনেকগুলো রাজনৈতিক দলই ছিল, এখন যদিও অ্যাক্টিভ না, কিন্তু আমাদের মূলত রাজনৈতিক প্রধান অপোজিশন কে, যে অপোজিশন আছে, তাহলে বিরোধী দল বিএনপি। তো এই বিএনপির যে ডিটেলগুলা সেটা আপনি উইকিপিডিয়া থেকে সার্চ করে বের করলেন, দিয়ে নোট করে ফেললেন, ঠিক আছে। আসবে না পরীক্ষাতে, বাট ইন কেস যেহেতু সিলেবাসে আছে আমাদের পড়ে যাওয়াটা আমাদের কর্তব্য। কিন্তু দেখা গেছে পরীক্ষাতে এই যে বিগত সালের প্রশ্ন কিন্তু নাই, আসে না কিন্তু। তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, কিভাবে দলটা শুরু হলো, ঠিক আছে, এই আগে কিছু জাতীয় পার্টি ছিল, তো এইভাবে তৈরি করে গেলেন যে কতগুলো দল ছিল আগে বাংলাদেশে, সেটা আপনি গাইড যে কোনো একটা গাইডে যদি পেয়ে যান সেখান থেকেও তুলে ছোট করে নোট করে রাখতে পারেন। আদারওয়াইজ উইকিপিডিয়া ইজ এনাফ, উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দিয়ে বের করে, ঠিক আছে, এই যে পলিটিক্যাল অ্যালায়েন্সেস, আইডিওলজি, স্ট্রাকচার, সোশ্যাল বেসিস, লিডারশিপ কে কে ছিল, এরশাদ ছিল আগে, এইভাবে অবশ্যই প্রিপেয়ার করে রাখবেন, কারণ পরীক্ষা যেহেতু সিলেবাসে আছে, যদিও পরীক্ষাতে আসে না খুব একটা, ঠিক আছে। তারপর পরের টপিকে যাই, মুভিং অন। টপিক 11 ইলেকশনস ইন বাংলাদেশ, ম্যানেজমেন্ট অফ ইলেকটোরাল পলিটিক্স, রোল অফ ইলেকশন কমিশন, ইলেকটোরাল ল, ক্যাম্পেইনস, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, ইলেকশন অবজারভেশন টিমস। তাহলে এইটাও খুব একটা কিন্তু পত্রিকাতে আসে না, ঠিক আছে। এটা আপনার সংবিধান থেকে, যেমন ওই যে ইলেকশন কমিশন সংবিধানে পাবেন কত নম্বর ধারায় আছে কি কি। আচ্ছা, বাকিটা সবচেয়ে বেস্ট হচ্ছে মানে কোনো গাইডে যদি পান কিছুটা নোট করলেন, আর যদি কোনো গাইডে যদি নাও পান সেক্ষেত্রেও উইকিপিডিয়া দেখে দেখে যা যা আসবে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, এটা একটা নোট বানিয়ে ফেললেন, ভেরি ইম্পর্টেন্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, ঠিক আছে। এইখান থেকে প্রশ্ন আসতে পারে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার কি। তো এটা যদি কোনো গাইড কিনেই থাকেন একটু দেখে একটু নোট করে রাখলেন, জাস্ট এই টপিকগুলো, ম্যানেজমেন্ট অফ ইলেকটোরাল পলিটিক্স, এটা হেডিং থাকবে, হেডিংয়ের পরে 1 পেজ 2 পেজ ডাটা, তথ্যবহুল কিছু, আন্দাজে লেখা লিখে তো লাভ নাই, বাকিটা তো আপনি বানায় লিখবেন, বাট ইম্পর্টেন্ট ডেট থাকলে, ইম্পর্টেন্ট কোনো নাম থাকলে, ইম্পর্টেন্ট কোনো ধারা যদি থাকে সেগুলো জাস্ট তুলে রাখলেন, 5-6 পেজের মধ্যে নোটটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। টপিক 12 কন্টেম্পোরারি কমিউনিকেশন, আইসিটি, রোল অফ মিডিয়া, রাইট টু ইনফরমেশন অ্যান্ড ই গভর্নেন্স। এটাও একইভাবে পত্রিকাতে এই আরটিআইটা প্রায় আসে, ডেইলি স্টারে আমি পড়িয়েছি, এডিটোরিয়াল পেজে কিন্তু দেখা যায় লেখালেখি হয়, রাইট টু ইনফরমেশন, ঠিক আছে, এটার আইনটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ই গভর্নেন্স, এটা নিয়ে ভালো মতো নোট করবেন, অনেক উদাহরণ পাবেন, ঠিক আছে, যে কোনো একটা গাইড বই থেকে জাস্ট আইসিটি, রোল অফ মিডিয়া,
হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়ার কি তাহলে, তারপরে আইটি সেক্টরে কি কি করছে, আইসিটি আমরা তো প্রায়ই দেখতে পাই যে আইটি সেক্টরে এরকম বিনিয়োগ করছে, এই যে জুনায়েদ ইসলাম পলক। তো এটার একটা নোট দরকার আছে, কিন্তু বেশি না। হ্যাঁ এটাও আপনি ইসে পাবেন, ডাটা চার্ট যখন তৈরি করবেন সেখানে আইটি খাতের উপরেও কিন্তু নোট করতে হবে, ডাটা চার্ট আপনার রাখতে হবে। তো ওইখানে কিছু রাখবেন। আর আর এই টপিকটার উপরে কন্টেম্পোরারি কমিউনিকেশন আইসিটি ছোট করে 5-6 পেজের একটা নোট করে ফেলবেন, যারা ইংরেজি ভার্সনে দিবেন। টপিক 13, নন ফর্মাল ইনস্টিটিউশনস, রোল অফ সিভিল সোসাইটি, ইন্টারেস্ট গ্রুপস অ্যান্ড এনজিওস ইন বাংলাদেশ। এইটা পত্রিকাতে আসে কিন্তু আমরা বুঝি না যে কোনটা আসলে নন ফর্মাল ইনস্টিটিউশনস। যেমন যেগুলো ফর্মাল ইনস্টিটিউশন না, নন ফর্মাল ইনস্টিটিউশন মানে কি, যেগুলো আসলে ফর্মাল না কিন্তু আমাদের অনেক গুরুত্ব আছে। যেমন রোল অফ সিভিল সোসাইটি, সুশীল সমাজ, তাহলে এরা কারা? রেহমান সোবান, মাহফুজ আনাম, ডক্টর ইউনুস, এরা হচ্ছে রোল অফ সিভিল সোসাইটি, এরা হচ্ছে সুশীল সমাজ। তাহলে এদের রোলটা কি, এইগুলো আপনার জানতে হবে, এদের সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। ইন্টারেস্ট গ্রুপস, এফবিসিসিআই, বিজিএমএ, এরা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ যারা সরকারকে প্রেশার দিয়ে তাদের দাবি আদায় করে। এনজিওস ইন বাংলাদেশ, তাহলে কি কি এনজিও আছে? বেলা, নিশ্চা, আর কি আছে, আরও অনেক পাবেন এনজিও, ঠিক আছে, ব্র্যাক হতে পারে। তো এইগুলা সম্পর্কে একটা ভালো নোট আপনার করতে হবে। এবং এটা কেমনে করবেন? রিসার্চ, ঠিক আছে, আপনার রিসার্চে গেট গুড অ্যাট রিসার্চিং, ঠিক আছে। জাস্ট টপিকগুলো থ্রো করেন গুগলে, গাইডটা একটা কিনবেনই, আমি বলছি না অনেকগুলা কিনেন, কোনো লাভ নেই। বই লোভ করে কিনলে, আমি কিনছিলাম, কিনে কোনো লাভ হয় নাই, শুধু শুধু নার্ভাস ব্রেকডাউন হয়েছে। আলটিমেটলি আমার কাজ করতে হয়েছে যেভাবে, আমি যেভাবে বলছি এভাবেই কাজ করতে হয়েছে। ইন্টারনেট, গুগল ছাড়া আপনার কোনো ওয়ে নেই, ঠিক আছে। গাইড বই তারপরে একটা আপনি কিনতেই পারেন, শুধুমাত্র কিছু স্ট্র্যাটেজিক কারণে কিছু কিছু জায়গায় আপনার লাগবে নোটের ক্ষেত্রে, কিছুটা নোট করার জন্য। এই যেমন এই টপিকটাও, এই টপিকগুলো নোটের জন্য লাগবে, ঠিক আছে। যে কোনো একটা গাইড বই থেকে একটু দেখলেন, খালি দেখবেন, দেখে যেটা পছন্দ হলো টুকিটাকি একটু তুললেন, বাকিটা আপনার ইউ হ্যাভ টু ডু অন ইউর ওন, ইন্টারনেটে, গুগলে এবং উইকিপিডিয়া, লটস অফ উইকিপিডিয়া, ঠিক আছে। টপিক 14, গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডিমেনশনস, roles of the WTO, World Bank, IMF, ADB, IDB and other development partners and multinational corporations, MNCs। তাহলে এটাও কিন্তু আন্তর্জাতিকের সাথে মার্জ হয়ে গেছে, দেখেন এই যে ওয়ার্ল্ড ব্যাংক, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF, ADB, IDB, এগুলো তো আমাদের পড়তেই হবে আন্তর্জাতিকে। তো আন্তর্জাতিক যখন প্রিপেয়ার করবেন এটাও প্রিপেয়ার করে ফেলবেন, জাস্ট বাংলাদেশের সংশ্লিষ্টতা যোগ করে ফেলবেন, যে বাংলাদেশ কবে থেকে এটার সদস্য, বাংলাদেশের সাথে কি কি ডিলিংস আছে, বাংলাদেশের সাথে কি কি প্রজেক্ট আছে, হ্যাঁ, IMF কোথায় কোথায় ফান্ডিং করে, IDB, ADB, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক কিসে কিসে ফান্ডিং করেছে বড় বড় প্রজেক্টগুলা, তারপরে WTOর সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা, সদস্যপদ লাভ করে কবে থেকে, ঠিক এগুলো জাস্ট তৈরি করে ফেললেন। বিশ্বায়নের সাথে কিছু এই যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, বাট এগুলো সব লেটেস্ট না, এগুলো সব আগের বিসিএস। দেখেন 35তমর পরে কিন্তু আসেনি, সব আগে। এই যে 32তমতে এসেছে বাংলাদেশে পুঁজিবাজারের সম্ভাবনা কতটুকু, পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন, 32তম। তারপরে দেখেন এখানে 31তম, তারপরে 29তম, 25তম, 24তম, 27তম, এগুলো কিন্তু লেটেস্ট না। তার মানে লেটেস্ট প্রশ্ন কি হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। 35তমর পরে কিন্তু প্রশ্ন ধরনও চেঞ্জ, শুধুমাত্র আপনার ভরসা কি, সিলেবাস। সিলেবাস দেখে আপনি যদি তৈরি করে নিয়ে যান তাহলে আপনার কোনো ভয় নাই, যেখান থেকে আসুক ইউ উইল বি এবল টু হ্যান্ডেল ইট, ঠিক আছে। বিগত সালের প্রশ্ন আমরা দেখি ঠিক আছে, বাট ইট উইল নট মানে হেল্প ইউ। আলটিমেটলি আপনার সিলেবাসের কি আছে, প্রত্যেকটা ওয়ার্ড গুগলে থ্রো করতে হবে, উইকিপিডিয়াতে থ্রো করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে, নোট করবেন। এখানে সম্ভাব্য কি কি হতে পারে, যেমন টিকা বলেছে, বিশ্বায়ন ও বাংলাদেশ, বিশ্বগ্রাম, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় বাংলাদেশ। তো এগুলো আপনি নিজেই বানাতে পারবেন, আপনি যে সিলেবাসটা বুঝেন আপনি প্রশ্ন নিজেই তৈরি করতে পারবেন যে কী কী আসতে পারে, ঠিক আছে।
টপিক 15 জেন্ডার ইস্যুজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। জেন্ডার ইস্যু এবং উন্নয়ন ভেরি ইম্পর্টেন্ট। জেন্ডার ইস্যুজ মানেই নারী, নারীর ক্ষমতায়ন, নারী রিলেটেড যত কিছু পাবেন পৃথিবীতে আপনি পড়ে ফেলতে হবে, ঠিক আছে। বিশেষ করে পত্রিকাতে আপনার যা আসবে নারী রিলেটেড, জেন্ডার ইস্যুজ রিলেটেড, আপনার সেটা খুব ভালো মতো রিডিং করতে হবে। যেমন এখানে আমরা কিছু প্রশ্ন দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এই টপিকটা যে ভেরি ইম্পর্টেন্ট এটার মানে প্রমাণ হচ্ছে বিগত প্রশ্নগুলো। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তিটির সঙ্গে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের কতটা মিল রয়েছে নিজের ভাষায় অভিমত ব্যক্ত করুন। 41তম BCS। তো এটা কি বাংলার প্রশ্ন নাকি বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন বোঝা যাচ্ছে না। তাহলে এই টপিকটা জেন্ডার ইস্যুজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রশ্ন যে কোনো ফরম্যাটে হতে পারে, ইউ ডোন্ট নো। যেমন দেখেন না, এই প্রশ্নটা দেখলে মনে হচ্ছে বাংলার প্রশ্ন। তো এই যে জেন্ডার ইস্যুজ তার মানে নারী আছে, বানিয়ে দিয়েছে এখন। সো এইভাবে আপনি দেখলে বুঝবেন যে কোনোভাবেই প্রশ্ন হতে পারে, ঠিক আছে। কমন পড়ার কোনো চান্স নাই। আপনার যেটা করতে হবে টপিকটা ভালো মতো বুঝে নোট করতে হবে। যেমন এখানে আবার প্রশ্ন দেখেন, দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর মর্যাদা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করুন। 41তম BCS। তাহলে এই টপিকটা যে কত ইম্পর্টেন্ট, রিসেন্ট BCS-এ বেশি আসতেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কখন প্রথম মহিলা বিচারপতি নিয়োগ দেওয়া হয়? উক্ত বিচারপতির নাম এবং সংক্ষেপে পেশাগত জীবনী লিখুন। 36তম BCS। তাহলে দেখেন, এটা পত্রিকা ছাড়া আর কোনো উপায় আছে? এটা যারা পত্রিকা না পড়েনি তারা ধরা খাবে। এটা পত্রিকা পড়লে ছবি দেখে এমনি মনে থাকে, পত্রিকা ভিতর থেকে পড়তে হবে। আপনি তো খালি হেডলাইন পড়বেন না। তো যখন ভিতর থেকে একটা গল্প আকারে প্রতিবেদন পড়বেন আপনার অবশ্যই মনে থাকবে এবং ওই ধারণা থেকে আপনার লিখে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক খেতাব প্রাপ্তিসমূহ বর্ণনা করুন। 36তম BCS। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের 5টি উল্লেখযোগ্য পদক্ষেপ কি? 36তম BCS। তাহলে এই টপিকটা এই 35তম BCS এর পরে যে চেঞ্জের পরে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট। একদম রিসেন্ট BCS-এ ভর্তি প্রশ্ন, তাই না? দেখেন, বাংলাদেশের নারী উন্নয়নের উদ্যোগগুলি আলোচনা করে আরও কোনো নতুন উদ্যোগের সুপারিশ করেন কি? কি বর্ণনা করুন। 32তম BCS। বাংলাদেশের নারীর ক্ষমতায়নের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে উল্লেখ করুন। গৃহীত পদক্ষেপগুলো CEDAW কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন সমর্থন করে কি? 31তম BCS। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে মনে করেন? আলোচনা করুন। 28তম BCS। তাহলে এখানে আমরা নতুন একটা টার্ম পেয়েছি, CEDAW, ঠিক আছে। তাহলে CEDAW আপনার কিন্তু খুব ভালো মতো জানতে হবে। এটা অনেক কঠিন, আমি নিজেও পড়তে যেয়ে অনেক স্ট্রাগল করেছি, কিন্তু একটু ধারণা নিয়ে যেতে হবে, আসতে পারে। এখানে আরো প্রশ্ন আছে বিগত সালের, যে নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো? 28তমতে এরকম আরো দেখে নেবেন, এগুলো অনেক আগের প্রশ্ন, একটু দেখে যেতে হবে, কিন্তু রিসেন্ট BCS গুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সম্ভাব্য কি প্রশ্নাবলী হতে পারে, ঠিক আছে। আপনি যদি বুঝেন তাহলে আপনি নিজেই প্রশ্ন তৈরি করতে পারবেন। দেখেন, 1 নম্বর সম্ভাব্য প্রশ্নাবলী হতে পারে, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 2011 এর নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত ধারাসমূহ লিখুন। বর্তমান সরকারের নারীর উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ লিখুন। বর্তমানে নারীদের কর্মসংস্থানের চিত্র তুলে ধরুন। এটা বিভিন্ন রিপোর্টে পেয়ে যাবেন। নারীদের কর্মসংস্থানের বিভিন্ন রিপোর্ট বের হয়, যে প্রাইভেট সেক্টরে কতটুকু নারী, সরকারি সেক্টরে কতটুকু নারী, ইনফর্মাল সেক্টরে কতটুকু নারী। যেমন এখন লেখালেখি হচ্ছে যে আনপেইড, আনসিন, আনরেকগনাইজড যারা গৃহিণী তাদের কাজকে একটা লিগালি একটা স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু একটা কাজ আলোচনা চলছে, ঠিক আছে। তাদেরকে পে করতে হবে, লিগালাইজ করতে হবে তাদের কাজ, জিডিপিতে তাদের যে অবদান আছে, নারীদের যে গৃহিণীরা যারা কাজ করে, ঘরে কাজ করে, তাদের যে জিডিপিতে অবদান আছে সেটা নিয়ে কিন্তু, সেটা স্বীকৃতি দেওয়া নিয়ে কিন্তু কথা চলছে। তো এগুলো আপনার কন্টিনিউয়াস রিডিংয়ের উপরে থাকতে হবে, ফলো আপ থাকতে হবে, তাহলে আসলে লিখতে পারবেন।
একবার পড়লে হবে না, বারবার যতবার প্রতিবেদন আসবে ততবার পড়তে হবে, ঠিক আছে? এই জন্য পত্রিকাটা, শুধুমাত্র পত্রিকাটাই আপনার কাজে দিবে, আর কিছুই কাজে দিবে না আলটিমেটলি, ঠিক আছে? সিড সনদের কোন ধারাগুলো বাংলাদেশ অনুসমর্থন করেনি, কেন করেনি, এই যে সিড, তাহলে আপনার পড়তে হবে সিডর সাথে বাংলাদেশের সম্পর্কটা, বাংলাদেশে অনুসমর্থন করেনি কোনগুলো এবং কেন করেনি, সিড সনদটা পড়তে হবে। নারীর উন্নয়ন ব্যতীত জাতির উন্নতি সম্ভব নয়, উক্তিটি যথার্থতা আলোচনা করুন। তাহলে এই যে নারীর উন্নয়ন ব্যতীত জাতির উন্নতি সম্ভব নয়, এটা ওই যে অর্ধেক নারী অর্ধেক তার নর, ওই প্রশ্নটার মতো ওই আঙ্গিকে আসতে পারে, এই কারণে সম্ভাব্য প্রশ্ন এরকম দেওয়া হয়েছে। টিকা লিখুন, দেখেন টিকা আসতে পারে নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, সিডর, শুধু সিডর উপরে একটা টিকা আসতে পারে। তারপরে 2 নম্বর, বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, বাংলাদেশের সংসদ ও মন্ত্রিসভায় নারীর অংশগ্রহণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে মন্ত্রিসভা এবং বাংলাদেশের সংসদে নারীর যে অংশগ্রহণ সেটা আপনার তাহলে খুব ভালো ধারণা থাকতে হবে। আমাদের স্পিকার থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আবার সংসদ সদস্য থাকে অনেক, ঠিক আছে? তাদের নাম আপনার জানতে হবে, লিখে আসতে হবে, ঠিক আছে? মুক্তিযুদ্ধে নারীর অবদান আসতেই পারে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সো আই গেস বুঝতে পেরেছেন। টপিক 16, আচ্ছা, দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952, 1954 ইলেকশন, 6 পয়েন্ট মুভমেন্ট 1966, ম্যাস আপসার্জ 1968 থেকে 1969, জেনারেল ইলেকশনস 1970, নন কোঅপারেশন মুভমেন্ট 1971, বঙ্গবন্ধু's historic speech of 7th March, formation and functions of Mujibnagar government, role of major powers and of the UN, surrender of Pakistani army, Bangabandhu's return to liberated Bangladesh, withdrawal of Indian armed forces from Bangladesh। তাহলে এটা তো আর নতুন করে বলা লাগছে না, এই যে আমি বই রেডি রেখেছি আপনাদেরকে দেখাবো, এই বইটা হচ্ছে মাস্ট, এই টপিকটার জন্য এই বইটা আপনার পড়তে হবে। এই টপিকটাই শুধু না, ভাইবা তো আছে, আবার প্রিলি পাস করেছেন, আপনি তো জানেন মুক্তিযুদ্ধ কত ইম্পর্টেন্ট, তো এটা তো বলার অপেক্ষায় রাখে না। তো এই বইটা যারা ইংরেজি ভার্সনেও দিবেন তাদের জন্য এই একটা বইই পড়তে হবে। তারপরে আপনি নিজের মতো করে কিছু টেকনিক্যাল টার্ম আছে, যেমন গণ অভ্যুত্থানকে বলছে ম্যাস আপসার্জ, এইগুলো আপনার জানতে হবে যে গণ অভ্যুত্থানকে কি বলে ইংরেজিতে, বলতে হবে ম্যাস আপসার্জ। অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, এই টার্মগুলো আপনার শুধু জানতে হবে, এইটাই নোট করতে হবে। আদারওয়াইজ এই যে এই বইটা পড়ে ধারণা বিল্ড আপ করতে হবে, আর নতুন করে চাকা আবিষ্কার করতে যাবেন না। মুক্তিযুদ্ধের উপরে কিন্তু সব জায়গায় নোট আছে, বাজারে যে কোনো জায়গায় আপনি নোট পাবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে কোনো ফটোকপির দোকানে আপনার কিন্তু অহরহ নোট আছে এই মুক্তিযুদ্ধের উপরে। সো ডু নট রিইনভেন্ট দ্য হুইল, চাকা নতুন করে আবিষ্কার করার দরকার নেই। আপনি নোট করাটা ইম্পর্টেন্ট না এই চ্যাপ্টারের ক্ষেত্রে। যারা ইংরেজিতে দিবেন তাদের জন্য আমি বলবো এটা নিয়ে অত টেনশন করতে হবে না, কয়েকটা টার্ম শুধু আপনার জানতে হবে, ম্যাস আপসার্জ, নন কোঅপারেশন, ঠিক আছে, এইটুকুই, এই কয়েকটা জানলেই যথেষ্ট। কিন্তু আসল কাজটাই করতে হবে ধারণা বিল্ড আপ করা। একটা বেসিক বই আপনি না পড়লে, মৌলিক বই না পড়লে কখনোই আপনার এই টপিকটার উপরে ধারণা বিল্ড আপটা হবে না, বেসিসটা স্ট্রং হবে না। সো যে বইটা দেখালাম এই বইটা ম্যান্ডেটরি, যত কষ্টই হোক এই বইটা আপনার রিডিং পড়ে যত যাবতীয় নোট আছে, চার্ট, ডাটা চার্ট দেওয়া থাকবে, সেগুলো নোট করতে হবে, কোটেশন নোট করতে হবে, প্রচুর কোট পাবেন এই বইয়ে, কোট নোট করতে হবে। তো আই গেস কভার করেছি বাংলাদেশ বিষয়াবলী। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী, সবচেয়ে ভয়ঙ্কর যে সাবজেক্টটা সবার কাছে, তাই না? একদমই কোনো ধারণা নাই। আন্তর্জাতিক বিষয়াবলী সবার জন্য একটা চ্যালেঞ্জ, ইররেসপেক্টিভ অফ দি ব্যাকগ্রাউন্ড ইউ কাম ফ্রম। আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে তো কথাই নাই, অবশ্যই আপনার জন্য ভয়ঙ্কর একটা সাবজেক্ট হবে এটা। আর্টস হোক, কমার্স হোক, সবার জন্য এটা একটা চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হচ্ছে এই আন্তর্জাতিক বিষয়াবলীর লিখিত পাঠটা, লিখিত পরীক্ষার জন্য আর কি। প্রিলিতে যেমন তেমন সবাই পার করে গেছে,
কিন্তু লিখিত আন্তর্জাতিকে সবচেয়ে সমস্যা হচ্ছে বড়, সেটা হচ্ছে আপনি কমন পাবেন না। কমন বলতে কি বোঝাচ্ছি? একই প্রশ্ন না, বাংলাদেশ বিষয়াবলীতেও তো আমরা কমন পাই না, কিন্তু বাংলাদেশ বিষয়াবলী কিন্তু ম্যানেজেবল, কারণ টপিকের মধ্যে কিন্তু আসে। কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী টপিকই বোঝা যায় না, টপিকের মানে সিলেবাসের বাইরেও আসতে পারে। কারণ কি, সিলেবাসই হয়তো আমরা বুঝি না, সিলেবাসটা খুবই মানে মোটা দাগে মানে জেনারেলাইজড একটা টপিক দেওয়া, কিন্তু ভিতরে অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে চ্যালেঞ্জ আর কি। আন্তর্জাতিক বিষয়াবলীতে মনে হবে প্রশ্ন দেখে যে এটা তো সিলেবাসেই নাই, তাহলে এটা কোত্থেকে আসলো। তো এখানে কিছু ট্রিক আছে আমি বলবো। তো চলুন আমরা শুরু করি পার্ট এ এর সেকশন এ আর কি, কনসেপচুয়াল ইস্যুস। তাহলে আমরা জানি সেকশন 3টা আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস, সেকশন বি হচ্ছে এম্পিরিক্যাল ইস্যুস, এবং সেকশন সি হচ্ছে প্রবলেম সলভিং। তাহলে সেকশন এ এর কনসেপচুয়াল ইস্যুসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমাকে কমেন্টে প্রশ্ন করেছিলেন প্রায় যে কিছুদিন আগেই, যে কনসেপচুয়াল ইস্যুস আপু কোন বই থেকে ফলো করব? কোনো বই আপনাকে হেল্প করতে পারবে না। আন্তর্জাতিক বিষয়াবলী বললাম তো, ইটস পুরো ডিফারেন্ট একটা গেম। আন্তর্জাতিক বিষয়াবলীতে আমি কিন্তু ভালো ছিলাম, এখন প্র্যাকটিস নেই, কিন্তু আমি আন্তর্জাতিকে অনেক ভালো ছিলাম। আন্তর্জাতিকে যেহেতু ফরেন অ্যাফেয়ার্স আমার ফার্স্ট চয়েস ছিল, আমি ওইভাবেই প্রিপেয়ার করেছিলাম, প্রিলির আগে থেকে, অনেক আগে থেকে প্রিপেয়ার করেছিলাম, এবং আমি আন্তর্জাতিক পড়িয়েছি। এখন ব্রেকে আছে, এখন পড়াচ্ছি না, এখন আলাদা করে কোর্স এখনও করিনি, বাট করব, তো ইনশাআল্লাহ করব। কিন্তু আন্তর্জাতিক কিন্তু আমার স্ট্রং স্যুট ছিল, তো এই কারণে আমি বলতে পারি যে আমি হ্যান্ডেল করতে পেরেছি। ফার্স্ট টাইমে, প্রথমবার অ্যাটেম্পটে, প্রথম লিখিত পরীক্ষাতেই আমি হ্যান্ডেল করে পাশ করেছি। কারণ হচ্ছে এইটা কমনের কোনো জায়গা না, কমন পড়ার মানে কমনই পড়বে না এমন একটা, হাউ টু হ্যান্ডেল ইট এখন আমরা দেখবো, হ্যাঁ, কীভাবে হ্যান্ডেল করতে হয়। ফার্স্টেই দেখেন, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এর আন্ডারে কি আছে? সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মিনিং অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো এখন বুঝতেই তো কঠিন হয়ে যাচ্ছে টপিকটা। দেখেন, সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মিনিং এবং স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। তাহলে বাংলা করলে কি দাঁড়ায়? যে আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের, আন্তর্জাতিক বিষয়াবলীর সিগনিফিকেন্স মানে কি, গুরুত্বটা কি, তারপরে হচ্ছে মিনিং, অর্থ কি, তারপরে হচ্ছে স্কোপ, পরিসর, আন্তর্জাতিক বিষয়াবলীর পরিসরটা কতখানি, আর লিঙ্কেজ মানে যোগ সাজস কতটুকু, যোগ কতখানি সংযুক্ত হচ্ছে, কানেক্টেড হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রাজনীতি, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে কি করবেন? আগে হচ্ছে আমরা কি করব, বিগত প্রশ্ন স্টাডি করলে বুঝতে পারবো। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে অ্যানার্কিয়াল সোসাইটি ধারণাটি আলোচনা করুন, 41তম বিসিএস লিখিত। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, 37তম বিসিএস লিখিত। শক্তির ভারসাম্য তত্ত্বটি পর্যালোচনা করুন। আপনি কি মনে করেন যে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে এই তত্ত্বটি তার পূর্বের গুরুত্ব হারিয়ে ফেলেছে? 23তম বিসিএস লিখিত। 23তম কত আগের? আচ্ছা, এটা অতটা তাহলে আমরা গুরুত্ব দিব না। টিকা লিখুন। টিকা হচ্ছে ক্রীড়াতত্ত্ব, এটা 20তম বিসিএস লিখিত। এখন প্রশ্ন দেখলে আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, মানে অ্যানার্কিয়াল সোসাইটি নিয়ে এখন আমরা ফাটাই ফেলবো, কোনো লাভ নেই, পরের পরীক্ষাতে তার আসবে না। তো এই জন্য প্রশ্নগুলো আমরা দেখবো, ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে বেশি ঘাটা মানে একটু ধারণা রাখবেন, গুগলে থ্রো করেন, উইকিপিডিয়া থেকে পড়ে নেন, কিন্তু এটা পরের পরীক্ষায় কমন তো আর পাবেন না। তো এই কারণে কোনো নোট করতে যাবেন, জাস্ট ধারণা বিল্ড আপের জন্য সার্চ করে পড়ে ফেলবেন। নোট করবেন কোনগুলা? টাইটেল হবে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এইবার টাইটেল দিয়ে এর আন্ডারে নোট করবেন। সিগনিফিকেন্স দিয়ে আন্তর্জাতিক
বিষয়াবলীর সিগনিফিকেন্স কি গুগলে থ্রো করেন, যা যা আসে উইকিপিডিয়ায় আসে, যা যা আসে মোটা দাগে সামারাইজ করে 1 পেজ 2 পেজ নোট করে ফেলেন, ইংরেজি ভার্সনে যারা দিবেন। মিনিং, স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, একইভাবে মিনিং হবে টাইটেল, স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, উইকিপিডিয়া থেকে সার্চ করে করে যেগুলো আসে আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে গভীরে যেতে হবে। কেন খালি মনে হচ্ছে আল্লাহ এই সিলেবাস তো ছোট, সিগনিফিক্যান্স, মিনিং, স্কোপ, লিঙ্কেজ, এইটুকু আসলে সিলেবাস না। সিলেবাস হচ্ছে এটার আন্ডারে অনেক ভিতরে পড়তে 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 ভিতরে অনেক গভীরে অনেক থিওরি থাকতে পারে, ওইখান থেকে তুলে একটা দিয়ে দিবে, তখন আপনার মনে হবে সিলেবাসের বাইরে এসেছে প্রশ্ন, কিন্তু আসলে সিলেবাসের বাইরে আসেনি। সিলেবাসটা খুবই ভেগ সিলেবাস, মানে বড়, পরিসরটা অনেক, মানে সিগনিফিক্যান্স, কিন্তু এর আন্ডারে সিগনিফিক্যান্সের ভিতরে অনেক কিছু আছে, ওই অনেক কিছু আপনার ভিতরে যে পড়তে হবে। এটা উইকিপিডিয়া ছাড়া সম্ভব না, কোনো বই, নো বুক, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো বই আপনাকে উদ্ধার করতে পারবে না এখান থেকে, ঠিক আছে? বাজারের কোনো বই সম্ভব না। বাজারের বইগুলা শুধু সলিউশন দিয়েছে, আগের প্রশ্নের সলিউশন দিয়েছে, হ্যাঁ, কিন্তু আপনাকে কোনো কমন ফেলাইতে পারবে না, এবং পরের বিসিএসে আপনি দেখবেন যে আপনি ওই গাইড থেকে কিছুই আসেনি। পড়লে হয়তো আপনি একটু সাহস পাচ্ছেন, কিন্তু আপনি কখনোই যদি সিলেবাস আমি যেভাবে বলছি প্রিপেয়ার করে না যান, আপনি হ্যান্ডেল করে আসতে পারবেন না। সৃজনশীল প্রশ্নটা আপনি অ্যান্সার, ফুল অ্যান্সার করে আসতে পারবেন না। যারা হয়তো আন্দাজে লিখে আসবে, এখন তো 3 জন পরীক্ষক দেখে, 1 জন 2 জন, তারপরে আবার 3 জনের কাছে যায়, থার্ড পরীক্ষকও আছে। তা আপনি কি মনে করেছেন আপনি আন্দাজে একটা লিখে আসলে মার্কস পাবেন? ওই যুগ আর নাই। সো এই জন্য বলছি আপনার প্রিপেয়ার করতে হবে সিলেবাসের টপিক থ্রো করে করে, প্রত্যেকটা শব্দ আপনি যেন উইকিপিডিয়া হোক, ঠিক আছে, গুগলে ভালো ভালো উৎস থেকে কালেক্ট করে নোট করা থাকতে হবে, তাহলেই আপনি মানে, এবং ভিতর থেকে আন্তর্জাতিক, যেমন লিঙ্কেজ, এর ভিতরে অনেক কিছু আসবে, উইকিপিডিয়াতে নিচে আরও নিচে স্ক্রল করতে করতে নিচে যাইতে হবে, ঠিক আছে, বিভিন্ন লিঙ্কে ঢুকতে হবে। তখন আপনার যখন দেখবেন যে বড় বড় থিওরি আছে, বড় বড় লেখক আছে, তখন ওদের উপরে আপনার নোট থাকতে হবে, কোটেশন থাকতে হবে। এটা আপনার গুগল থেকে এবং উইকিপিডিয়া থেকেই করতে হবে। সম্ভাব্য প্রশ্ন, তাহলে এখানে সম্ভাব্য প্রশ্নের একটা কালেকশন আমি দিয়েছি, তো এই প্রশ্নগুলো আপনি দেখবেন এবং ধারণা বিল্ড আপ করবেন। উইকিপিডিয়ায়, গুগলে থ্রো করবেন প্রশ্নগুলো, জাস্ট ধারণা, রিডিং, লটস অফ রিডিং, আর কিচ্ছু না, ঠিক আছে? যেমন আমরা একটা দেখি, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিন, আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব আলোচনা করুন, এটা হইতে পারে সম্ভাব্য। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন, এটা একটা সম্ভাব্য হতে পারে। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি কেন দ্রুত প্রসারিত হচ্ছে, আলোচনা করুন। আন্তর্জাতিক রাজনীতি কি, ইন্টারন্যাশনাল পলিটিক্সটা কি, তাহলে আন্তর্জাতিক রাজনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করুন। আন্তর্জাতিক রাজনীতি ও উন্নয়নের সম্পর্ক নিরূপণ করুন। আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রক উপাদানসমূহ ব্যাখ্যা করুন। সভ্যতা সমূহের মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কিত এসপি হান্টিংটন এর থিসিস এর মূল বক্তব্য উপস্থাপন করুন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গেম থিওরি, গেম থিওরি বলতে কি বোঝায়, আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে বাস্তববাদী তত্ত্বটি ব্যাখ্যা করুন। টিকা লিখুন, গেম থিওরি, অ্যানার্কিয়াল সোসাইটি। তো এইগুলো আপনি নিজেও করতে পারবেন, আপনি সিলেবাসটা ধরে জাস্ট সার্চ করেন, ঠিক আছে? আপনি অনেক প্রশ্ন নিজেই বানাতে পারবেন। আচ্ছা, এই সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার বা অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, মডার্ন স্টেট, টাইপস অফ স্টেট, সভারেন্টি, নন স্টেট অ্যাক্টরস, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস। এইখানে বিগত প্রশ্নগুলো দেখে নেবেন, ঠিক আছে? ধারণা বিল্ড আপ করবেন, বাট নোট করতে হবে কি, এই যে নিজের যে নোটটা বানাবেন সেটা হবে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, মডার্ন স্টেট, মডার্ন স্টেট টাইটেল থাকবে, তারপরে আপনি নোট বানাবেন, যা যা পাবেন গুগলে, তা মানে উইকিপিডিয়া বেসিক্যালি,
সামারাইজ করবেন মোটা দাগে, যেগুলো আপনার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সব নোট থাকতে হবে আপনার। এই মডার্ন স্টেটের ভিতরে যা যা আসে, ঠিক আছে, কোটেশন, বড় বড় যারা কাজ করেছে এটা নিয়ে, ঠিক আছে, এইভাবে আপনার নোট তৈরি করতে হবে। এবং এটার আরেকটা কি, আরেকটা ক্লু হচ্ছে এই এর আন্ডারে কি কি পড়ে বুঝতে হবে, যে টাইপস অফ স্টেট, নন স্টেট অ্যাক্টরস কারা, এগুলো খুব ভালো মতো বুঝবেন আপনি। বোঝার পরে নোট তো বানালেন, সভারেন্টি কাকে বলে, কি, কেমন, কত প্রকার, ঠিক আছে, সব যখন আপনি বানাবেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, রিলেশনস বিটুইন স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস। নন স্টেট অ্যাক্টর কি, বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় কাজ যারা করে, ইনফ্লুয়েন্সাররা, ওরা কিন্তু নন স্টেট অ্যাক্টরস। তো এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন, কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে এবং নোটও বানায় ফেললেন, তারপরও আপনার কাজ আছে পত্রিকা, দ্য ডেইলি স্টার আর প্রথম আলো আছে, এই দুটো মাস্ট। আরও বেশি পড়তে পারলে আরও ভালো, বাট এই দুটো হচ্ছে আপনার ভাত খাওয়ার মতো করে প্রতিদিনের ডিউটি পড়া, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার। যখন বুঝে যাবেন এগুলো কি, তখন দেখবেন যে পত্রিকাতে ট্রেন্ডিং কোনগুলা বারবার ঘুরে ঘুরে এখন আসছে, তখন সেগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি থাকে। ইভেন ভাইভাতেও একই স্ট্র্যাটেজি। নন স্টেট অ্যাক্টর কোনগুলা পত্রিকাতে এখন আসতেছে সেগুলাই আপনার উদাহরণ দিয়ে আসতে হবে পরীক্ষাতে, সেগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। নন স্টেট অ্যাক্টর যেমন বড় কোনো ব্যক্তিত্ব, যদি এখন বড় কোনো এনজিও, নন স্টেট অ্যাক্টরস, বড় বড় এনজিও, এমএনসি, এগুলো কিন্তু নন স্টেট অ্যাক্টরস। এগুলো যখন পত্রিকাতে বারবার আসবে, যেগুলো ঘুরে ফিরে আসবে, ওইগুলো পরীক্ষাতে আসবে। এবং ওইগুলো পরীক্ষাতে নন স্টেট অ্যাক্টর যদি আন্ডারে যদি আসে, তাহলে ওর আন্ডারে আসবে এবং আপনার উদাহরণ পত্রিকা থেকে দিয়ে আসতে পারবেন। আপনার উদাহরণ আর খুঁজতে হবে না, আপনার উদাহরণ ওই পত্রিকাতে আপনার মাথায় গেঁথে থাকবে, দিয়ে আসতে পারবেন। সো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, প্রচুর স্টাডি করার মাধ্যমে আপনি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কত ধরনের স্টেট হতে পারে, তো এগুলো প্রচুর সেলফ স্টাডি করতে হবে। এই বিগত প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়তে পারেন, কিন্তু কখনোই আপনি কমন পাবেন না এবং মনে হবে সিলেবাসের বাইরে, ঠিক আছে। বাট আসলে সিলেবাসটা এত ভেগ, এত বড় পরিসর, হ্যাঁ, সিলেবাসটা যে অনেক বড়, নন স্টেট অ্যাক্টরের মধ্যে অনেক কিছু আছে। তো অনেক ভিতর থেকে পড়লে আপনার তখন দেখবেন যে ঠিকই কমন আসে। মানে আমি উদাহরণ দিব কিভাবে কমন আসছে, আমি উদাহরণ দিব। এখানে অনেক প্রশ্ন আছে, আপনারা দেখে নেবেন, হ্যাঁ, স্লাইড করে করে আমি বানাই দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন দেখে যাবেন। সম্ভাব্য প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এটাও নিজেরাই আপনারা সিলেবাস বুঝলে, নোট করলে নিজেরাই অনেক প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন বানাতে পারবেন, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিয়েছি, তারপরও আপনাদের ইজি হবে, সম্ভাব্য প্রশ্নগুলো দেখবেন, ধারণা বিল্ড আপ করবেন। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, পাওয়ার এবং ন্যাশনাল পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার, ডিসআর্মামেন্ট, আর্মস কন্ট্রোল, জিওপলিটিক্স, টেরোরিজম। দেখছেন সিলেবাসটা কিন্তু কি সুন্দর, ছোট্ট সিলেবাস, কিন্তু এত বড় বড় টপিক। এই ব্যালেন্স অফ পাওয়ার অনেক প্রাচীন যুগ থেকে এই ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু কনসেপ্টটা আছে। তাহলে এই ব্যালেন্স অফ পাওয়ারের যখন থ্রো করবেন উইকিপিডিয়ায়, দেখবেন যে অনেক থিওরি, অনেক লেখক আছে এই বিষয়ে কাজ করেছে, হ্যাঁ, অনেক কূটনীতিকবিদ আছে, বিভিন্ন সংজ্ঞা আছে, ঠিক আছে। যেমন হিস্ট্রি, অনেক আগে যেমন ব্যালেন্স অফ পাওয়ার রক্ষা করার জন্য বিশ্বযুদ্ধগুলো হয়েছিল, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক আছে। সো এই অনেক কনসেপ্টটা অনেক ব্রড এবং অনেক প্রশ্ন হতে পারে। এই কারণে যেমন ন্যাশনাল পাওয়ার কত প্রকার, কি কি, ঠিক আছে, আরও ভিতরে অনেক কিছু আছে। টেরোরিজম, টেরোরিজমের অনেক প্রকারভেদ হতে পারে, টেরোরিজমের অনেক উদাহরণ আপনার হতে পারে, টেরোরিজমের সংজ্ঞা জানতে হবে, টেরোরিজমের কিছু কোটেশন জানতে হবে। তো এইভাবে পাওয়ার, ন্যাশনাল পাওয়ার, ডিসআর্মামেন্ট, আর্মস কন্ট্রোল, ঠিক আছে, এগুলো আপনার থাকবে হেডলাইন এবং এগুলো উইকিপিডিয়াতে থ্রো করে করে যা যা আসে অনেক ভিতরে যাবেন। এই আমি উদাহরণ দিব কেন ভিতরে যেতে বলছি, হ্যাঁ, অনেক ভিতরে যেতে বলছি, কারণ হচ্ছে প্রশ্ন কোত্থেকে আসবে আপনি জানেন না। মানে এই আর্মস কন্ট্রোলের মানে উইকিপিডিয়াতে দেখবেন অনেক নিচে নামতে 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 বিভিন্ন রেফারেন্সে ঢুকতে ঢুকতে রিলেটেড
তারপরে আপনি হয়তো প্রশ্ন একটা পাবেন যেটা আসবে। তো এই কারণে অনেক ভিতর থেকে এগুলো নোট করতে হবে। দেখে মনে হচ্ছে খুবই ছোট্ট সিলেবাস, কিন্তু আসলে ভিতরে অনেক কিছু আছে। প্রশ্নগুলো দেখে নেবেন, আমি আর পড়ছি না, ঠিক আছে? এগুলো পড়ার এগুলো আপনাদের পড়াটা হচ্ছে ডিউটি, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো এবং সম্ভাব্য প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো নিয়ে জাস্ট ধারণা কনসেপ্ট বিল্ড আপ করবেন, কিন্তু কোনো নোট করতে যাবেন না, খবরদার। নোট করবেন ওই যে বললাম, সিলেবাস ধরে ধরে নোট করবেন। তাহলে সম্ভাব্য প্রশ্ন এখানে দেওয়া আছে, পাওয়ার অ্যান্ড সিকিউরিটির আন্ডারে, সেটা পিডিএফ থেকে কালেক্ট করে নেবেন। Major ideas and ideologies: nationalism, imperialism, colonialism, neo-colonialism, post-modernism, globalization, new world order। এইটা অনেক কি বলবো, এই সিলেবাসটার আন্ডারে অনেক কিছু আছে। ন্যাশনালিজমের অনেক প্রকারভেদ, অনেক ভিতরে দেখবেন। তো এটা আপনার নিজে একটা নোট না বানালে আপনাকে কোনো বই হেল্প করতে পারবেন না, কারণ মানে কমন আসবে না, ঠিক আছে? এত ভেগ, ঠিক আছে? আর আপনার কি মনে হয় কোনো বই থেকে যদি আপনি পড়ে যান, আপনার টিচার কি বইয়ের সাথে মিলাবে? টিচার তো মিলাবে আসলে অনলাইন থেকেই মিলাবে। আলটিমেটলি সে যদি দেখতে চায়, সে অনলাইন থেকেই মিলাবে। তো আপনার অনলাইন মানে ইন্টারনেট, উইকিপিডিয়া, এটাই হচ্ছে ভরসা। ইম্পেরিয়ালিজমের আন্ডারে যা যা আসে নোট করবেন। কলোনিয়ালিজম, প্রকারভেদ, কি কি কনসেপ্ট, কোনো বইয়ের নাম থাকলে, অথরের নাম থাকলে, উক্তি থাকলে, কোটেশন, ঠিক আছে? তারপরে উদাহরণ, কলোনিয়ালিজমের উদাহরণ আপনি নিজেই দিতে পারবেন, আমরাও কলোনি ছিলাম। কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি উদাহরণ নিজেই দিতে পারবেন, ঠিক আছে? নিও কলোনিয়ালিজম তাহলে কি? নব্য উপনিবেশবাদ, আপনি যদি বুঝেন তাহলে কিন্তু আপনি উদাহরণ নিজে বানাতে পারবেন যে এখনকার নতুন কলোনিয়ালিজম কি, টাকা দিয়ে, ধার দিয়ে, লোন দিয়ে তারপরে কি করে ফেলা, একটা দেশকে একদম ডিপেন্ডেন্ট করে ফেলা। তো আপনি কনসেপ্ট বুঝলে আপনি উদাহরণ নিজেই জানেন। শ্রীলঙ্কার সাথে হয়েছিল, চায়না শ্রীলঙ্কা। তো এই জন্য বুঝলে আপনি নিজে উদাহরণ, নিজে পত্রিকা দেখে দেখে জাস্ট উদাহরণ দিয়ে দিবেন, একদম মডার্ন ডে। গ্লোবালাইজেশন এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই যে বিশ্বযুদ্ধের পরে নতুন ওয়ার্ল্ড অর্ডার যে হলো, ঠিক আছে? সো এখানে সম্ভাব্য প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ, জাতীয়তাবাদ বলতে কি বোঝেন, জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা করুন। সাম্রাজ্যবাদ কাকে বলে, এই যে ইম্পেরিয়ালিজমের বাংলা হচ্ছে সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণ কি কি। নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝেন, নব্য উপনিবেশবাদের প্রভাব সম্পর্কে কি জানেন। উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদের মধ্যে পার্থক্য লিখুন। তো এই সম্ভাব্য প্রশ্নগুলো আপনি যদি বুঝেন, এগুলো আপনি নিজেই বানাতে পারবেন, ঠিক আছে? উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। দারিদ্র দেশসমূহ, তৃতীয় বিশ্বের দেশসমূহের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করুন। এই যে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন আছে, তাহলে বিশ্বায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করুন। নয়া বিশ্ব ব্যবস্থা বলতে কি বুঝেন, নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার কারণ কি। নয়া বিশ্ব ব্যবস্থায় যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে? নিউ ওয়ার্ল্ড অর্ডার তাহলে কি বলেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হলো, একমুখী হয়ে গেল, আমেরিকা সুপার পাওয়ার হয়ে গেল। এই যে নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে প্রশ্ন। তো আপনি যদি কনসেপ্ট বুঝেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সম্ভাব্য প্রশ্ন নিজেই বানাতে পারবেন। লোকরঞ্জনবাদ কি, লোকরঞ্জনবাদের প্রেক্ষাপট, উত্থান ও কারণসমূহ উল্লেখ করুন। আচ্ছা, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, concepts of foreign policy, diplomacy, decision making process, determinants of foreign policy, diplomatic functions, immunities and privileges। তো যাদের ফরেন অ্যাফেয়ার্স হচ্ছে ফার্স্ট চয়েস, আর যারা এখন ভাইবা 44তম ভাইবা অ্যাটেন্ড করছেন, তারা অলরেডি এটা জানেন, এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়, ঠিক আছে? তো এই ইসের জন্য, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, এইটার জন্য আপনারা পুরনো কোনো ভাইবা গাইড যদি কালেক্ট করতে পারেন ফরেন অ্যাফেয়ার্সের, ওইখানে সুন্দর করে এখানে দেওয়া আছে, ওটা কালেক্ট করতে পারেন। এটা ইটস আপ টু ইউ, অথবা নিজে উইকিপিডিয়া থেকে করতে পারেন। কিন্তু এই টপিকটার জন্য একটা ফরেন অ্যাফেয়ার্সের ভাইবা গাইড, অ্যাসুরেন্সের একটা গাইড কিনে ফেলতে পারেন। আমার কাছে আছে, এই জন্য আমি বলছি। হ্যাঁ, অ্যাসুরেন্সের একটা চিকন একটা গাইড পাওয়া যেত, এখন জানি না পাওয়া যায় কিনা।
আমি বেশ আগে কিনেছিলাম। তো ওরকম কিনলে দেখবেন ইংলিশে সব উত্তর করা আছে, তো ওইখানে সুন্দর করে পাবেন এগুলা, এই পুরো টপিকটা। সেটা করতে পারেন, অথবা অন্যান্য সব টপিকের মতো এটাও তাই। কনসেপ্টস অফ ফরেন পলিসি, কত কনসেপ্ট কতগুলো আছে, কি কে লিখেছে, কে এটার মতবাদ দিয়েছে, কোটেশন, সব আপনি কালেক্ট করে একটা নোট বানাবেন। নিজের নোট বানাতেই হবে। আপনি বই যেটা বললাম সেটা করলেও আপনার নিজে, ওই বই থেকে তো সব ইম্পর্টেন্ট না, শুধু এই কয়টা নিয়ে নোট বানাবেন, ঠিক আছে? সো নিজের একটা নোট করতেই হবে। ডিপ্লোমেসি, ডিসিশন মেকিং প্রসেস, ডিটারমিনান্টস মানে নির্ধারকগুলো কি ফরেন পলিসির, ডিপ্লোম্যাটিক ফাংশনস, ইমিউনিটি, প্রিভিলেজেস, প্রত্যেকটা ওয়ার্ড এর নোট আপনার থাকতে হবে, এবং অনেক ডিপে যাবেন, ভিতরে যাবেন। শ্যালোভাবে যদি পড়েন আপনি কখনোই হ্যান্ডেল করতে পারবেন না, কারণ অনেক ভিতর থেকে প্রশ্ন আসবে। মনে হচ্ছে ও শুধু ডিপ্লোম্যাটিক ফাংশনস, এর আন্ডারে দেখবেন অনেক কিছু আছে, অনেক ডিপ আপনার যেতে হবে। ইমিউনিটিস, অনেক ভিতরের থেকে পড়তে হবে, তাহলেই আপনি ইউল বি এবল টু হ্যান্ডেল দ্য ফাইনাল এক্সাম, কারণ কখনোই আপনি কমন পাবেন না। প্রচুর রিডিং এর মাধ্যমে অনেক জ্ঞানের পরিসরটা আপনি যখন বাড়িয়ে তুলবেন, ইউল বি সো গুড যে তখন আপনি এনিথিং দে থ্রো অ্যাট ইউ, ইউল বি এবল টু হ্যান্ডেল ইট। লেট দেম থ্রো এনিথিং অ্যাট ইউ, ইউল বি এবল টু হ্যান্ডেল ইট। ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। আই ডোন্ট কেয়ার আপনি এখন সময় কম, আই ডোন্ট কেয়ার আপনি ম্যাথ করছেন, ইংলিশে সময় দিচ্ছেন, আই ডোন্ট কেয়ার। আপনি যদি ফুল অ্যান্সার করে আসতে চান, এটাই দিস ইজ দ্য ওয়ে, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সায়েন্স। তাহলে ঠিক আছে, এখন আমরা এই যে আপনি আগের প্রশ্নগুলো একইভাবে দেখবেন, জাস্ট ধারণা বিল্ড আপ করবেন, কোনো নোটের কোনো দরকার নেই। এখানে দেওয়া আছে আগের বিগত সালের যত প্রশ্ন, এই ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি দেখে নেবেন। সম্ভাব্য প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, এখানে যত ধরনের কূটনীতি হতে পারে এখানে লেখা আছে। নেকড়ে যোদ্ধা কূটনীতি, ওল্ড ওয়ারিয়র ডিপ্লোমেসি, তারপরে ভ্যাকসিন ডিপ্লোমেসি, তারপরে স্বার্থ সংরক্ষণের কূটনীতি, পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো, উত্তম পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো কি কি, কূটনীতি বলতে কি বুঝেন, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য কি, কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন 1961 সম্পর্কে কি জানেন? তো ভিয়েনা কনভেনশন তো আন্তর্জাতিক বিষয়গুলির খুবই মুখ্য একটা টপিক, বিশেষ করে ডিপ্লোমেসির ক্ষেত্রে। তো এটা তো আপনি মানে আমি বললাম তো, সিলেবাস যদি বুঝেন আপনি নিজে হাজার হাজার প্রশ্ন বানাতে পারবেন, ঠিক আছে? চুক্তি কি, চুক্তি কেন প্রয়োজন, চুক্তির প্রকারভেদগুলো লিখুন, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে আলোচনা করুন, প্রকাশ্য কূটনীতির পক্ষে যুক্তি দিন, গোপন কূটনীতির পক্ষে যুক্তি দিন, পাবলিক ডিপ্লোমেসি বলতে কি বোঝায়, পার্সোনাল ডিপ্লোমেসি, ব্যক্তিগত কূটনীতি ও করিডোর ডিপ্লোমেসি বলতে কি বোঝায়, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি বলতে কি বুঝেন। তাহলে এগুলো দেখে ভালো মতো ধারণা বিল্ড আপ করে নিয়ে যাবেন। আচ্ছা, সম্ভাব্য আরও এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে, গানবোট ডিপ্লোমেসি, পিং পং ডিপ্লোমেসি, প্রতিরোধ কূটনীতি, গণতান্ত্রিক কূটনীতি, ডেমোক্রেটিক ডিপ্লোমেসি, সাংস্কৃতিক কূটনীতি, কালচারাল ডিপ্লোমেসি বলতে কি বুঝো, বৈদেশিক নীতি পরিচালনায় হাতিয়ার হিসেবে কূটনীতির ভূমিকা কি, তারপরে কর্পোরেট ডিপ্লোমেসি কি, কূটনৈতিক সুরক্ষা, ডিপ্লোম্যাটিক প্রোটেকশন বলতে কি বুঝেন, কূটনীতিকের কাজ কি, একজন কূটনীতিকের কার্যাবলী আলোচনা করুন, কূটনীতিকদের প্রতীকী প্রতিনিধিত্ব, সিম্বলিক রিপ্রেজেন্টেশন কি, কূটনৈতিক প্রতিনিধিদের, ডিপ্লোম্যাটিক এনভয়েস শ্রেণী বিভাগ আলোচনা করুন। এখানে আরও আছে, সম্ভাব্য প্রশ্ন আছে, সেগুলো দেখে ঠিক আছে ধারণা বিল্ড আপ করবেন। প্রচুর রিডিং পড়তে হবে, এগুলো থ্রো করবেন গুগলে, উইকিপিডিয়ায়, প্রচুর পড়তে হবে। হ্যাঁ, রিডিং পড়ে ধারণা বিল্ড আপ করবেন। এরপরে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, এখানেই আমি আপনাকে উদাহরণ দিব যে কিভাবে আমি হ্যান্ডেল করেছিলাম প্রশ্ন। ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেড, ফ্রি ট্রেড, প্রোটেকশনিজম, ফরেন এইড, ডেট ক্রাইসিস, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, ফিনান্সিয়াল লিবারালাইজেশন, রিজিওনালাইজেশন, নর্থ সাউথ গ্যাপ, গ্লোবাল পভার্টি, এমডিজিস, প্রত্যেকটা এই ইন্টারন্যাশনাল ট্রেড টাইটেল দিয়ে এবার আপনি উইকিপিডিয়া থ্রো করেন, নোট করেন, যা যা আসে, অনেক ভিতর থেকে পড়তে হবে। ফ্রি ট্রেড
অনেক ভিতর থেকে পড়তে হবে, উদাহরণ সহ লিখবেন। প্রোটেকশনিজম অনেক, এবং কনসেপ্টটা প্রোটেকশনিজম কি খুব ভালোভাবে বুঝলে আপনি এখন সাম্প্রতিককালে কারা প্রোটেকশনিজম প্র্যাকটিস করে এই উদাহরণটা লিখে আসতে পারবেন, পত্রিকা পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, এই কনসেপ্টগুলো থাকলে আপনি বুঝতে পারবেন পত্রিকাতে কোনগুলো ইম্পর্টেন্ট, পত্রিকাতে এই প্রোটেকশনিজমের কারা প্র্যাকটিস করে তাদের কথা আসছে কিনা। ঠিক আছে, আপনি মানে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে পত্রিকা পড়তেও ইজি হবে, আপনি বুঝতে পারবেন পত্রিকাতে কোন আর্টিকেলটা আসলে ইম্পর্টেন্ট। পত্রিকা পড়তেই তো সবাই বুঝে না যে কি কোন টপিকটা পড়তে হবে, কোন আর্টিকেলটা পড়তে হবে। এই কারণে সিলেবাস আপনার মুখস্থ থাকতে হবে, আপনার মাথায় থাকতে হবে, তাহলে পত্রিকাতে কোনটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারবেন। তো তাহলে এখন বিগত সালের বিসিএস এর প্রশ্ন দেখলেই বুঝতে পারবো। আন্তর্জাতিক বাণিজ্য মোস্ট ফেভার্ড নেশন বলতে কি বোঝায়? এই দেখেন 41তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বাণিজ্যের সর্বাধিক পছন্দসই দেশ মোস্ট ফেভার্ড নেশন বলতে কি বোঝায়? 38তম বিসিএস লিখিত। এই দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে রিপিট করেছে এই প্রশ্নটা, এটা খুবই হাইলি আনলাইকলি। একটা প্রশ্ন 41তমতে এসেছে, আবার আমাদের বেলায় 38তমতে এসেছে, এটা হাইলি আনলাইকলি, এটা হবে না, এটা 99.99% রিপিট হয় না সহজে এটা আন্তর্জাতিকে। তো এই আমাদের বেলায় আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক পছন্দসই মোস্ট ফেভার্ড নেশন বলতে কি বোঝায়, এটা আমি পেরেছিলাম কারণ আমি অনেক ভিতর থেকে পড়েছিলাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর অনেক ভিতরে পড়তে 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 এরকম একটা কনসেপ্ট আমার মাথায়, আর আমি পড়েছিলাম, আমি লিখে আসতে পেরেছিলাম কারণ আমি অনেক ভিতরে ঢুকে ইতিহাস জেনেছি যে কিভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিভাবে তৈরি হলো, কিভাবে কি হলো। ঠিক আছে, তো এই কারণে অনেক ভিতর থেকে আপনার পড়তে হবে প্রত্যেকটা। এই যে ফিনান্সিয়াল লিবারালাইজেশন উইকিপিডিয়ায় যা যা পান আপনার নোট করতে হবে এবং প্রত্যেকটা কনসেপ্ট আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে, ধারণা থাকলে আপনি লিখে আসতে পারবেন, আপনি হবেন না। এখানে প্রশ্ন আছে বিগত বিসিএস এর লিখিত পরীক্ষা প্রশ্ন, ওগুলো দেখে নেবেন। হ্যাঁ, অনেক কষ্টে পিডিএফটা করা হয়েছে, পিডিএফটা কালেক্ট করে প্রত্যেকটা স্লাইড হচ্ছে আপনারা পড়তে হবে। এখানে সম্ভাব্য প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স রিলেশনস, এখানে এই সম্ভাব্য যে প্রশ্নটা এগুলো আপনারা ভালো মতো চর্চা করবেন এবং নিজেই বানাতে পারবেন। গ্লোবাল এনভায়রনমেন্ট তাহলে এনভায়রনমেন্টাল ইস্যুস, চ্যালেঞ্জেস, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট অ্যাডাপ্টেশন, ক্লাইমেট ডিপ্লোমেসি, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আন্তর্জাতিক বিষয়গুলি তো আছেই। ঠিক আছে, এসে ইংলিশের এসে 40 নম্বরের এসে কিন্তু আসে প্রত্যেকবারে, এনভায়রনমেন্ট রিলেটেড একটা থাকবেই। এবং বাংলাদেশের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে পরিবেশ, কারণ বাংলাদেশ একটা ভালনারেবল কান্ট্রি, তাই না? সবার আগে বাংলাদেশ ডুববে এই সমুদ্রপৃষ্ঠ যখন বাড়বে। তো এই কারণে পত্রিকাতে এনভায়রনমেন্ট রিলেটেড যাই আসে আপনার মুখস্থ করতে হবে এবং আপনার একটা খুব সলিড একটা নোট থাকবে জাস্ট এইটার উপরে, এই ক্লাইমেটের উপরে। ঠিক আছে, যত ধরনের কপ আছে, কপের শুরু আদ্যপান্ত, তারপরে এখানে যত ইস্যুস, চ্যালেঞ্জেস, ক্লাইমেট চেঞ্জ হেডিং দিয়ে নোট বানায় ফেলবেন। ঠিক আছে, আর এখানে কি কি এসেছে এগুলো তো দেখতেই পাচ্ছেন, এগুলো বিগত সালের প্রশ্নে অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, এই গ্লোবাল এনভায়রনমেন্ট বলার কোনো অপেক্ষাই রাখে না, প্রত্যেকটা মানে নিউজ এই গ্লোবাল এনভায়রনমেন্ট রিলেটেড পত্রিকাতে আপনার পড়তে হবে, নো ম্যাটার হোয়াট, এবং একটা সলিড নোট থাকতেই হবে, বিভিন্ন ডাটা চার্ট, যত কপের আদ্যপান্ত আছে, লেটেস্ট কপ তো অনেক একদম মুখস্থ থাকতে হবে, যে এখন যেমন কপ 26 হয়ে গেছে বা 28, এখন তো 28 হয়েছে। ঠিক আছে, তো একদম কপ 28-এর সব কিছু আপনার আগাগোড়া নোট থাকতে হবে। ঠিক আছে, সো এটা আর বললাম না, এটা দেখে নেবেন। এই বিগত প্রশ্নগুলো সব তুলে ধরেছি, সম্ভাব্য প্রশ্ন এটাও পারবেন। যখন আপনি ভেতর থেকে পড়বেন আপনি নিজেই বুঝবেন কোত্থেকে আসবে, কি ধরনের আসতে পারে। ঠিক আছে, এখানে সম্ভাব্য প্রশ্নের অনেক এখানে টিকা দেওয়া আছে। ঠিক আছে, যেমন পরিবেশবাদী সংগঠন,
যেমন গ্রিন পিস, আইপিসিসি, ইউএনএফসিসিসি, ইউনেপ, আইইউসিএন, ডাব্লিউডাব্লিউএফ, জার্মান ওয়াচ, ওয়াটার এইড, জিইএফ, বেলা, ওয়ার্ল্ড ওয়াচ। টিকা লিখুন, জলবায়ু কূটনীতি, গ্রিন হাউস ইফেক্ট। তো এগুলো বোঝাই যাচ্ছে, এগুলো আপনারা দেখে নিয়েন। এখন আমরা দেখব প্রবলেম সলভিং। তো তার আগে আমি একটু ছোট করে বলে নিতে চাই, পার্ট বি এর ক্ষেত্রে যেসব ইস্যুজ আছে, পার্ট বি এর ক্ষেত্রে এম্পেরিক্যাল ইস্যুজের ক্ষেত্রে আমি এখানে বানাইনি, আমি মুখে বলে দিচ্ছি সিলেবাস দেখে দেখে। দ্য ইউনাইটেড নেশনস সিস্টেম আছে, তো অনেক বড় আছে ইউনাইটেড নেশন সিস্টেমসের ভিতরে। প্রত্যেকটা টপিক ধরে ধরে নোট করবেন। ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের উপরে, ইন্টারনেটে উইকিপিডিয়া অ্যাভেলেবেল। ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, তাহলে ইউএসএ, রাশিয়া, ইউকে, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, জাপান এটসেট্রা। তাহলে এই সব দেশের ফরেন রিলেশনস, এই সব আমেরিকা, রাশিয়া, ইউকে, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, জাপান, এদের ফরেন রিলেশনস নিয়ে আপনার একটা নোট থাকতে হবে। উইকিপিডিয়া থ্রো করে করে মোটা দাগে নোট করবেন। গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যান্ড ইনস্টিটিউশনস, এটাও বাংলাদেশ বিষয়াবলিতে আমি বলেছিলাম মার্জ করে পড়বেন। এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, G8, G77, WTO, কোয়োটো প্রোটোকল, কপ, ইটিসি, এগুলোর আলাদা নোট থাকবে আপনার, ঠিক আছে? এগুলোর আদ্যপান্ত একদম শুরু থেকে শেষ। ওয়ার্ল্ড ব্যাংক তৈরির কিছু হিস্ট্রি আছে, আইএমএফ এর কিছু কিভাবে আইএমএফ হলো, এর আগে কিন্তু অনেক ইতিহাস আছে, ওগুলো পড়তে হবে, ওগুলো থেকে আসে প্রশ্ন। তো ভেরি ইজি নোট করা। রিজিওনাল ইনস্টিটিউশনস, এগুলো একদম সুন্দর করে লেখা আছে। সার্ক, বিমস্টেক, ইউ, আসিয়ান, নেটো, অ্যাপেক, ওআইসি, AU, GCC। জাস্ট টপিকের হেডলাইন দিয়ে একটা নোট আপনার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং লেটেস্ট ইনফরমেশন, কোনো মেম্বার, কোনো যেমন ওআইসিতে লেটেস্ট মেম্বার কে, তারপরে ইউতে লেটেস্ট মেম্বার কে, বা ইউর সদস্য সংখ্যা কত, এটা লেটেস্টটাও আপডেটেড থাকতে হবে। মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এখানকার যত টপিক আছে, দ্য প্যালেস্টাইন প্রবলেম, দি আরব স্প্রিং, কাশ্মীর ইস্যু, দ্য সিরিয়ান ক্রাইসিস, পার্সিয়ান গালফ কনফ্লিক্ট, নিউক্লিয়ার ইস্যু অ্যান্ড ইরান, the North Korean issue, territorial disputes and Southeast and East Asia, nuclear proliferation and other contemporary issues. এই যে এই টপিকটার জন্য মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, এই বইটা, ঠিক আছে? পুরো বইটা আপনার মাথায় থাকতে হবে, খুব ভালোভাবে পড়বেন এবং নোট বানাবেন, ঠিক আছে? এই মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড আপনার কাভার হয়ে যাবে। আর না হলে তো উইকিপিডিয়া আছে, যে দুই একটা বাদ পড়লে উইকিপিডিয়া আছে। এই বইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি পড়েছিলাম, পড়তেই হবে, আপনারও পড়তে হবে। এর থেকে বেটার বই মানে এই সেক্টরে আর নাই। মানে একটা মৌলিক বই তো আপনার পড়তেই হবে, তাই না? খুব ভালো সলিড একটা আপনার ভিত্তি, বেসটা দাঁড়িয়ে যাবে আপনার, ঠিক আছে? তো এই বইটা কিনে নেবেন। এই বইটা যে কোনো আপনি বই নীলক্ষেতে আর কি যে কোনো বইয়ের দোকানে পাবেন। তারপরে পলিটিক্স ইন সাউথ এশিয়া, ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস, রিজিওনাল ইন্টিগ্রেশন, ওয়াটার ডিসপিউট, বর্ডার প্রবলেমস অ্যান্ড টেরোরিজম। তো বাংলাদেশের জন্য এইগুলা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো খুবই ছোট ছোট, যেমন ইন্ডিয়া পাকিস্তান রিলেশন, এটার একটা নোট হবে আপনার। বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস, এটার একটা নোট হবে উইকিপিডিয়া থেকে। রিজিওনাল ইন্টিগ্রেশন, রিজিওনাল ইন্টিগ্রেশনটা বুঝতে হবে। রিজিওনাল ইন্টিগ্রেশন কি? পলিটিক্স ইন সাউথ এশিয়া, মানে সাউথ এশিয়ার মধ্যে। তারপরে ওয়াটার ডিসপিউট, আমাদের যত ওয়াটার ডিসপিউট আছে, তিস্তা, ফারাক্কা, যা যা পড়বে। বর্ডার প্রবলেমস অ্যান্ড টেরোরিজম, এটা আপনার বুঝতে হবে। এই সাউথ এশিয়ার মধ্যে বর্ডার প্রবলেম, আমাদের সাথে এখন মিয়ানমারের একটু সমস্যা চলছে, ইন্ডিয়ার সাথে কি হতে পারে, আমাদের সাথে আর কোন দেশের, আর সাউথ এশিয়াতে ইন্ডিয়ার সাথে কার কার বর্ডার প্রবলেম আছে। তো সাউথ এশিয়ার যত দেশ আছে, পাকিস্তান, আফগানিস্তান, সাউথ এশিয়াতে, ঠিক সেগুলো আপনার বুঝে বর্ডার প্রবলেমস। কিন্তু বর্ডার প্রবলেমের মধ্যে তো অনেক কিছু আছে। এই সাউথ এশিয়ায় যত দেশ আছে তাদের সবার বর্ডার প্রবলেমস আপনার জানা থাকতে হবে, নোট করতে হবে। এবং টেরোরিজম, তাহলে সাউথ এশিয়ায় টেরোরিজম কোথায় কোথায় হচ্ছে সেগুলো আপনার উদাহরণ সহ নোট করতে হবে, ঠিক আছে? এবং এটা কোনো বই আপনাকে সেভ করবে না, দেয়ার ইজ নো বুক, ঠিক আছে? কয়টা বই আপনি ঘাঁটবেন, পাগল হয়ে যাবেন। সো একমাত্র উপায় উইকিপিডিয়া, গুগল, ঠিক আছে, অনলাইন।
বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মেজর অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ডিরেকশনস। এইটার কোনো দরকার নেই, আপনি পত্রিকা পড়লে বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মেজর অ্যাচিভমেন্ট, চ্যালেঞ্জেস, ফিউচার ডিরেকশনস, এটা পুরাই ভেগ একটা টপিক। এটা আপনার এমনিতেই অন্যান্যগুলো কাভার করলে আপনি এমনিতেই পারবেন, ঠিক আছে, পেপার পড়লে, ঠিক আছে। মেজর অ্যাচিভমেন্ট কি, বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ কি, ফিউচার ডিরেকশনস, সো এগুলো এটা এমনি পারবেন, এটার কোনো প্রিপারেশন নিতে হবে না। এখন আমরা দেখব সেকশন সি প্রবলেম সলভিং। এটা খুবই ইজি। দেখেন, the candidates may be asked to come up with an analysis of a problem and its solution or any aspect of global developments and security issues such as trade, climate change, foreign aid, arms proliferation, etc. তাহলে যে কোনো কিছুর উপরে হতে পারে, যেমন মানে এটা কিসের উপরে হবে প্রবলেম সলভিংটা, গ্লোবাল ডেভেলপমেন্টস, হ্যাঁ, কি কি মানে ডেভেলপমেন্ট হচ্ছে বিশ্বে, সিকিউরিটি ইস্যুস, নিরাপত্তার যত ইস্যু আছে, যেমন ট্রেড মানে বাণিজ্য, ক্লাইমেট চেঞ্জ হতে পারে, আবার ফরেন এইড হতে পারে, আবার আর্মস প্রলিফারেশন, যে কোনো কিছুই হতে পারে। তাহলে আপনাকে কে বাঁচাবে? একমাত্র পত্রিকা, ঠিক আছে। দি আর্ট অফ রিডিং দ্য নিউজ পেপার, এই নিউজ পেপার পড়ার যে দক্ষতা, এটা আপনার এই যে একমাত্র সিলেবাসটা যে আপনার মাথায় থাকে, সিলেবাসটা আপনার মুখস্থ থাকতে হবে, সিলেবাসটা আপনার বুঝতে হবে, শুধু মুখস্থ থাকলে হবে না, সিলেবাসটা আসলেই বুঝতে হবে। যদি সেটা বুঝতে পারেন, আপনি পত্রিকা পড়াটা আপনার জন্য খুবই ইজি। দাগিয়ে দাগিয়ে যে এই আর্টিকেলগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, প্রথমে দাগিয়ে নেবেন পত্রিকা, ঠিক আছে, 10-15 মিনিট দাগানোতেই চলে যাবে, দাগাবেন, তারপর ঠিক দাগানোগুলা জাস্ট পড়বেন। আপনার আই ডোন্ট কেয়ার আপনার পত্রিকা পড়তে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগুক, আই ডোন্ট কেয়ার, আপনার পড়তেই হবে, ঠিক আছে। আপনার অন্যদিকে সময় বাড়িয়ে দিন, 17 থেকে 18 ঘন্টা পড়েন, আই ডোন্ট কেয়ার। আপনি রিটেন পরীক্ষা দিবেন, আপনি জব করছেন, তাইলে আপনার হবে না, আপনার ফুল টাইম বসে থাকতে হবে টেবিলে, ঠিক আছে। 15 থেকে 17 ঘন্টা, যদি শরীরে কুলায় 17 ঘন্টা, এটা হাসলে হবে না, দিস ইজ দ্য রিয়ালিটি। 17 ঘন্টায় আপনার পড়তে হবে, ঠিক আছে। পত্রিকাতেই 5 ঘন্টা যাক, নো প্রবলেম, আপনার বি জেনারাস উইথ নিউজ পেপারস, নিউজ পেপারে 7-8 ঘন্টাও যদি লাগে, ইটস ওয়ার্থ ইট, আপনাকে সেভ করবে, ঠিক আছে। সো এখন আপনি দেখেন কি কি প্রশ্ন এসেছে, আপনি নিজেই জানেন কেমনে কেমনে প্রশ্ন বানাইতে হবে। আপনাকে যদি বলা হয় একটা প্রবলেম দে স্টুডেন্টদেরকে, আপনি দিতে পারবেন না? আপনি পারবেন। দেখেন, সাম্প্রতিককালে ভারতের আসাম রাজ্যে সরকারিভাবে তথাকথিত অবৈধ বাংলাদেশি খুঁজে বের করবার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য একটি নীতিপত্র তৈরি করুন। এটা আপনি পারতেন না? আপনি নিজেও যদি আপনাকে বলা হতো এই প্রবলেম সলভিং একটা প্রশ্ন বানা, আপনিও পারতেন। তাহলে আসামে এই যে ভারতের জন্য সরকারিভাবে তথাকথিত অবৈধ বাংলাদেশি খুঁজে বের করা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, তাহলে একটা নীতিপত্র তৈরি করুন, ঠিক আছে। 41তম বিসিএস লিখিত। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের গৃহীত নীতি ও পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে এবং দেশের জন্য অনেক সুফল বয়ে আনছে, কিন্তু মিয়ানমার সরকারের আচরণে কোনো পরিবর্তন ঘটছে না, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা বিষয়ে একটি উন্মুক্ত আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় অংশ নেবেন। এই বিষয়ে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র তৈরি করুন। 40তম বিসিএস লিখিত। তো আপনি বোঝাই যাচ্ছে এটা পত্রিকার উপরে বেসিস করে। তবে একটা জিনিস দেখেন, খুব যে রিসেন্ট হতে হবে নট নেসেসারিলি, কিছুটা আগের প্রবলেমও আপনাকে সলভ করতে বলতে পারে। যেমন আমরা উদাহরণ দেখি, দেখেন 35তম বিসিএসে এসেছে, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু উন্নত দেশের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা জিএসপি পেয়ে থাকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা স্থগিত করেছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে উক্ত জিএসপি সুবিধা পুনর্বহালের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জিএসপি সুবিধা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা কি কি বিষয় স্থান পাবে বলে মনে করেন এবং এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে আলোচনা করুন। 35তম বিসিএস লিখিত। তো এই সমস্যাটা এখনো আছে, আমরা তো জিএসপি সুবিধা এখনো পাচ্ছি না, তাহলে এটা এখনো আসতে পারে। প্রবলেম যেহেতু চলমান যেহেতু আছে, সো
যেমন রোহিঙ্গা তো অনেক আগে শুরু হয়েছে, তো এখনো তো আছে, তা আপনাকে এখনো দিতে পারে। সো এমন না যে খুব রিসেন্ট হতে হবে, নো, প্রবলেম ইজ প্রবলেম, যেহেতু প্রবলেম এখনো আছে, সো সাম্প্রতিক যে আসবে নট নেসেসারিলি, আপনার মাইন্ডসেটটা নিয়ে যেতে হবে যে যে কোনো প্রবলেমই আসতে পারে। আপনি ভরকে গেলে হবে না, হাই আমি তো এটা পড়ে আসি নাই। আপনার ওইভাবে রেডি থাকতে হবে। অ্যাজ এ বিসিএস ক্যান্ডিডেট ইউ নিড টু বি এবল টু হ্যান্ডেল এনি কোয়েশ্চেন, ঠিক আছে? স্পেশালি রিটেন এক্সামের জন্য দে ক্যান থ্রো এনিথিং অ্যাট ইউ, এটা জাস্ট প্রিপেয়ার হয়ে যান, ইউ উইল বি এবল টু হ্যান্ডেল ইট। হ্যাঁ, ইউ উইল সেল থ্রু, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সম্ভাব্য প্রশ্ন, এখানে খুব সুন্দর করে অনেক সম্ভাব্য প্রশ্ন তুলে ধরা হয়েছে, প্রবলেমগুলো খুবই সুন্দর করে এগুলো অ্যানালাইসিস করবেন এবং একটা নিজে ধারণা তৈরি করবেন যে কীভাবে লিখে আসতে পারতেন। একটু সার্চ করে বের করে একটু পড়বেন, রিডিং পড়বেন, না পড়লে কিন্তু আবার হবে না, স্কিপ করবেন না, প্রত্যেকটা প্রশ্ন অনলাইনে থ্রো করে সেলফ স্টাডি করবেন, নাহলে আপনার লেখার ক্ষমতা কখনোই তৈরি হবে না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ প্রশ্ন দেখছি হয়ে গেছে, নো, প্রত্যেকটা প্রশ্নের সলিউশনটা আপনার নিজে বের করে একটা নিজে তৈরি করে দাঁড় করায় ধারণাটা রাখতে হবে। আচ্ছা, এখানে অনেক সম্ভাব্য প্রশ্ন দেওয়া আছে, দেখে নিন। এখন আমরা দেখব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো নো ম্যাটার হোয়াট, যারা আর্টস এবং কমার্স তাদের জন্য নোটটা ম্যান্ডেটরি, যারা সায়েন্সের তাদের জন্য নোটটা ম্যান্ডেটরি না। কেন না? কারণ যারা সায়েন্সে পড়ে এসেছে তারা জাস্ট দেখলেই মনে পড়বে, হ্যাঁ, তারা শুধু অনলাইনে জাস্ট সেলফ স্টাডি করবেন। কীরকম সেলফ স্টাডি? যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের তারা এই যে পার্ট এ জেনারেল সায়েন্স, লাইট চ্যাপ্টার, নেচার, স্পেকট্রাম, নেচার দিয়ে সার্চ করবেন, লাইটের নেচার, যা আসবে গো থ্রু করবেন, হয়ে যাবে। কারণ দুই মার্কের আসে, লিখতে পারবেন। স্পেকট্রাম, ডিফারেন্ট কালার্স, ওয়েভলেন্থস, এগুলো থ্রো করবেন, স্টাডি করবেন, থ্রো করবেন। ইউভি, আইআর থ্রো করবেন, স্টাডি করবেন। লেজার থ্রো করবেন, স্টাডি করবেন। রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট থ্রো করবেন, স্টাডি করবেন। এখন যারা আর্টস এবং কমার্স, আই ডোন্ট কেয়ার, আপনার জন্য কঠিন, আপনি লিখিত দিবেন, তার মানে আপনি জিনিয়াস, আপনি ইউর নো লেসার দেন এনি জিনিয়াস। আপনার ওই কনফিডেন্সটা থাকতে হবে এবং আপনি নোট তৈরি করতে হবে, কিচ্ছু করার নাই। আপনার সময় অন্য জায়গা থেকে চুরি করতে হবে, তাই না? আপনি হয়তো আর্টসের স্টুডেন্ট, আপনি বাংলাতে অবশ্যই হয়তো ভালো, কোনো না কোনো সেক্টরে আপনি ভালো আছেন, তো সেখান থেকে একটু টাইমটা কমিয়ে এখানে দেন। হ্যাঁ, টাইমটা কমালে আপনার ভাবতে হবে যে টাইমটা কমাচ্ছেন কিন্তু রেজাল্ট কমছে না। আপনি টাইম কমাতে গেলেন, ওই সাবজেক্টে আবার ধরা খেলেন, তাহলে আবার হইলো না। আপনার যেখানে স্ট্রং, আপনি সেই স্ট্রংটাতে নাম্বারটা ঠিক রাখতে হবে, তারপরে সময়টা চুরি করতে হবে, তাহলেই আপনি বেনিফিটেড হবেন। আপনি স্ট্রং সেই সাবজেক্টে, কিন্তু আপনি দেখা যায় মার্কস পাচ্ছেন না, তাহলে আপনি কিসের স্ট্রং, তাই না? সো সময় কম দিয়ে আপনার অন্য সাবজেক্টে আবার খারাপ করলে হবে না। অন্য সাবজেক্টে যেটাতে আপনি ভালো, সেটাতে মার্কসটা ভালো পেতে হবে এবং তারপরে ওইটাতে একটু কম সময় দিয়ে এখানে সময় বাড়ায় দেন, নোট করেন, ঠিক আছে? প্রত্যেকটা টপিক জাস্ট থ্রো করবেন, নোট করবেন। এবং নোটের এখানে সুবিধা আছে, সায়েন্সের ক্ষেত্রে যদি 2 থেকে 3 মার্ক হাইয়েস্ট, তো আপনার নোটও ছোট ছোট হবে, কিন্তু টপিক তো অনেক, সেই জন্য নোট করতে অনেক সময় লাগবে, কিন্তু আপনার করতে হবে, কিচ্ছু করার নেই। কোনো গাইড আপনাকে বাঁচাবে না। গাইড এত মোটা গাইড, সায়েন্সের গাইড দেখলে মনে হবে যে জীবনেও সম্ভব না, কিন্তু সিলেবাস আপনি ধরেন, একদিনে আপনি একটা টপিক করেন না, লাইটের উপরে করেন একদিনে, তাহলে কতগুলো টপিক? এখানে 11টা, এই জেনারেল সায়েন্সের 11টা, আপনার 11 দিনেই কিন্তু হয়ে যাওয়ার কথা, নোট হয়ে গেল 11 দিনে। এখন এই যে কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি, এইটাও তাই। হ্যাঁ, যারা নোট করবেন, এই টপিকগুলো ধরবেন, কম্পিউটার জেনারেশনস, এটা টপিক টাইপ করবেন, থ্রো করবেন, উইকিপিডিয়া, গুগল। এবং সায়েন্সের অনেক সুবিধা আছে,
অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট পাবেন বা অনেক পাবেন ইসে কি বলে ইউটিউবে অনেক ভালো ভালো বিদেশি চ্যানেল পাবেন, ঠিক আছে? সেইখান থেকে যদি বুঝতে সমস্যা হয় আর্টস কমার্স যারা, তারা কিন্তু বুঝে তারপরে একটা নোট করতে পারবেন। এবং অনেক ছবি পাবেন, ডায়াগ্রাম পাবেন, ঠিক আছে? 3-4 লাইনের নোট ডায়াগ্রাম এইভাবে আর্টস কমার্স যারা, তাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে নোট করা। আর যারা সায়েন্সের, তারা কোনো গাইড বই পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, জাস্ট টপিক ধরে ধরে প্রিপেয়ার করবেন। জাস্ট রিডিং, ডায়াগ্রাম প্র্যাকটিস, রিডিং আর ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করবেন, আর কিচ্ছু না। হ্যাঁ, নোট একটা লাগতে পারে যারা সায়েন্সের, কারণ সবাই তো আর ইঞ্জিনিয়ার না যারা সায়েন্সের। এই পার্ট সি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক টেকনোলজির একটা নোট আমার ছিল, ঠিক আছে? কারণ এটা সবাই তো আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না। তো এই 15 মার্কের জন্য একটা নোট আপনি করতেই পারেন, কারণ সেটা আপনি বারবার রিভাইজ দিবেন। যারা সায়েন্সের, তাদের জন্য এই পার্টটা নোট করাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এটাই আমার স্ট্র্যাটেজি ছিল। কোনো বই সায়েন্সের বই আমি গাইডগুলো দেখছি মোটা, কোনো দরকার নেই রে ভাই, কোনো দরকার নেই, পাগল হয়ে যাবেন, মনে হবে যে জীবনেও পারবো না। যারা 3-4 বার লিখিত দিয়েছে, তারাও গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কখনোই গাইড বই শেষ তো দূরে থাক, সব অ্যাপ্রোচই করতে পারে না। তো হোয়াটস দ্য পয়েন্ট? আর আমি বই কিনেই বলছি যে কাজ হয় না। বই কি না কিনেছিলাম আমি কোনো কমতি রাখি নাই, অনেক বই কিনছি রে ভাই, একদম কালেক্ট করছি, বই কালেক্ট করছি, আমার একটা লাইব্রেরি হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি সেভ করবে আপনাকে গুগল, আর কিছু সেভ করবে না। সো ঠিক আছে, আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। ক্লাসটা বড় আমি জানি, কিন্তু ক্লাসের প্রত্যেকটা কথা আমি জানি কাজের কথা, ঠিক আছে? আমি শুধু একটা শিক্ষকই না, আমি নিজে একজন বিসিএস যোদ্ধা, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইট ওয়ার্কস, ঠিক আছে? সো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।